আচ্ছা দেখো সবাই, সো আমাদের আজকের টপিক হচ্ছে মোলারিটি নিয়েছিল। একটু দেখি তো আমরা, দেখো আবার দেখি মোলারিটি। সবাই একটু ভালোভাবে দেখো, মোলারিটি। মোলারিটি মোলারিটিকে কি দ্বারা প্রকাশ করা হয়? সবাই একটু এনার্জেটিক হও। মোলারিটিকে কি দ্বারা প্রকাশ করা হয় বলো? বড় হাতের এম দ্বারা প্রকাশ করা হয়। মোলারিটিকে কি দ্বারা প্রকাশ করা হয়? বড় হাতের এম দ্বারা প্রকাশ করা হয়। এখন আমার মুখে মুখে বলো, মোলারিটি কাকে বলে? 1 লিটার সলিউশনে 1 মোল দ্রব দ্রবীভূত থাকলে, না 1 লিটার সলিউশনে যত পরিমাণ মোল, এটা 1 মোল বলতে হবে কথা নাই, মানে 1 লিটার সলিউশনে যত পরিমাণ মোল দ্রব দ্রবীভূত থাকতে পারবে সেটাই হচ্ছে মোলারিটি। আমি আবারও বলছি, 1 লিটার সলিউশনে যত পরিমাণ মোল দ্রব দ্রবীভূত থাকবে সেটা হচ্ছে মোলারিটি। সো আমার মোলারিটিকে এম দ্বারা প্রকাশ করা হয় এবং তার একক কি? মোল পার লিটার। তার একক কি আমাকে বলো? মোল পার লিটার। ওকে, এতটুকু আশা করি সবার বোঝা গেছে, এতটুকু সবার বোঝা গেছে। এখন এটা নিয়ে দুইটা ম্যাথ না একটা ম্যাথ করেছিলাম, আমি এখন তোমাকে আরেকটা ম্যাথ দিচ্ছি। আচ্ছা, আরেকটা ম্যাথ হচ্ছে, এখন একটা ম্যাথ দেখো, ম্যাথটা হচ্ছে এরকম একটা ম্যাথের একটা কোশ্চেন দেখো সবাই। ম্যাথের কোশ্চেনটা দেখো, বলা হচ্ছে 4.9 গ্রাম 4.9 গ্রাম H2SO4 4.9 গ্রাম H2SO4 500 সেন্টিমিটার কিউব দ্রবণে, কতটুকু দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। দ্রবণে দ্রবীভূত থাকলে মোলারিটি কত? মানে ওই দ্রবণের মোলারিটি কত? খেয়াল করে দেখো, ওই দ্রবণের মোলারিটি কত? ওই দ্রবণের মোলারিটি কত? বুঝতে পারছো? আচ্ছা ভাইয়া, আচ্ছা একটা কথা লিখে দিচ্ছি সবাইকে। ফার্স্ট অফ অল 500 সেন্টিমিটার কিউব কি? জীবনে পড়ে নেই। 4.9 গ্রাম সালফিউরিক অ্যাসিড এত দ্রবণে দ্রবীভূত আছে, মোলারিটি কত? আচ্ছা ফার্স্ট অফ অল সেন্টিমিটার কিউব মানে কি? সো একটা নোট লিখো সবাই, সেটা হচ্ছে যাহাই সেন্টিমিটার কিউব, যাহাই বলো, যাহাই সেন্টিমিটার কিউব অথবা যাহাই কিউবিক সেন্টিমিটার। এখন আরেকটা আছে যাহাই সেন্টিমিটার কিউব, যাহাই কিউবিক সেন্টিমিটার, আর কিছু নাই, সেটাই হচ্ছে ml। অর্থাৎ 1 সেন্টিমিটার কিউব সমান 1 সিসি ইকুয়াল টু 1 ml। অর্থাৎ আমরা যদি বলি না যে 500 ml, 200 ml, 300 ml, 200 ml, যত ml থাকুক না কেন সেগুলোর অন্য নাম হচ্ছে সিসি সিএম কিউব। ভাইয়া তুমি এমসিকিউ তে ভুল করে আসবে কেন জানো? কারণ তোমাকে সেন্টিমিটার কিউব দিছে, তুমি জানো না যে ভাই সেন্টিমিটার কিউবের অপর নাম। সেন্টিমিটার কিউব মানে ml, ml মানে মিলিলিটার। তোমাকে কেউ যদি আস্ক করে 200 সেন্টিমিটার কিউব, কথার অর্থ হচ্ছে 200 মিলিলিটার। তোমাকে কেউ যদি আস্ক করে 300 সেন্টিমিটার কিউব, তা হচ্ছে 300 মিলিলিটার। আচ্ছা আজকের ক্লাসটা কেন ইম্পর্টেন্ট একটু পরে বুঝবা। প্লিজ জয়েন হও, কারণ এই ক্লাসগুলো হচ্ছে লাইভে করতে না পারলে মজা নাই। আজ থেকে 1 মাস পরে যদি এই ক্লাসটা যারা দেখবা তারা ওই ফিলটা পাবা না। লাইভ ক্লাসে তুমি যে ফিলটা পাচ্ছ। আর কেন আমি আজকে আমার 10টা বাজে দিলাম? কারণ আমি চাচ্ছিলাম একটা রিদমের মধ্যে এই চ্যাপ্টারটা শেষ করে দিই, কারণ চ্যাপ্টারটা বড় চ্যাপ্টার। যেমন তৈরি রসায়ন কিন্তু মাঝখানে গ্যাপ দিছিলাম, তাই না? এটাতে কিন্তু গ্যাপ দিব, কিন্তু আগে ফার্স্ট অফ অল মোমেন্টামটা শুরু হোক। সো দেখো, যাহাই সেন্টিমিটার কিউব তাহাই সিসি তাহাই ml, যাহাই সেন্টিমিটার কিউব তাহাই সিসি তাহাই ml। এতটুকু বুঝা গেছে? আচ্ছা এরপরে আরো লিখে দিচ্ছি, দেখো 1 ডিএম কিউব, 1 ডিএম কিউব মানে হচ্ছে 1 লিটার। 1 ডিএম কিউব সমান 1 লিটার। আবার ডিএম কিউব লিটার না লিখে কি লিখতে পারো আমাকে বলো? 1000 সিএম কিউব লিখতে পারো। আমাকে বলো 1000 সিএম কিউব লিখতে পারো। আবার চাইলে তুমি 1000 সিসি লিখতে পারো, আবার চাইলে তুমি 1000 ml লিখতে পারো। দেখা যাচ্ছে এটা? হ্যাঁ 1000 ml লিখতে পারো। সো 1 ডিএম কিউব যে কথা, 1 লিটার সেম কথা। আর 1 লিটার মানে 1000 ml লিটার, আর 1 লিটার মানে 1000 মিলিলিটার না। তো সবকিছু এভাবে লিখলাম। এগুলো অনেক সময় ম্যাথের ক্ষেত্রে কাজে লাগতে পারে, ঠিক আছে? সো ভালোভাবে দেখবা। এবং আরেকটা আছে 1 মিটার কিউব। 1 মিটার কিউব সমান হচ্ছে 1000 ডিএম কিউব। আমার 1000 ডিএম কিউব সমান কত? 1000 লিটার। আর লিখতে দিব না, হইছে, বাস বাস বাস। ঠিক আছে, এতটুকু লিখো। এগুলো আয়তনের ক্ষেত্রে কাজে লাগতে পারে। 1 ডিএম কিউব সমান 1 লিটার, 1000 সিএম কিউব, 1000 সিসি, 1000 ml, 1 মিটার কিউব সমান 1000 ডিএম কিউব, 1000 লিটার। ওকে, এখন প্রশ্ন হচ্ছে 4.9 গ্রাম সালফিউরিক অ্যাসিড 500 সেন্টিমিটার কিউব দ্রবণে দ্রবীভূত থাকলে মোলারিটি কত? লিখো, এটা লিখো। লিখতে লিখতে আমার কথা শুনো, কি বলবো? 500 সেন্টিমিটার কিউব দ্রবণে। তাহলে আমি কি লিখতে পারি? আনসার লিখো সবাই, তাদের আনসার লিখো। আনসারে কি লিখতে পারি আমাকে বলো। ভাইয়া আমি জানি মোলারিটি মানে হচ্ছে কি? মোলারিটিকে আপনি কি দ্বারা প্রকাশ করেন? বড় হাতের এন দ্বারা প্রকাশ করতে পারেন। ইকুয়াল টু কি লিখতে পারি আমাকে বলো? নিচে হবে ভি। অর্থাৎ 1 লিটার সলিউশনে যে পরিমাণ মোল দ্রব দ্রবীভূত থাকবে সেটা হচ্ছে মোলারিটি। সো n ইকুয়াল টু কত হতে পারে আমাকে বলো সবাই? n ইকুয়াল টু কত হতে পারে?
ফার্স্ট অফ অল n হচ্ছে কি, n হচ্ছে w/m, এটা আমার সাথে সবাই এগ্রি, তাই না? এটা আমার সাথে সবাই এগ্রি। আচ্ছা, এর পরবর্তীতে v ইকুয়াল টু কি হতে পারে, লিটার। মনে রাখবা v টা কিন্তু লিটারে প্রকাশ করতে হবে, তাই না ভাইয়া? লিটারে প্রকাশ করতে হবে। সো লিটারে প্রকাশ করো তো, 500 কে লিটারে প্রকাশ করো, 1000 দ্বারা ভাগ করে দিবা। আর w সমান কত আমাকে বলো, 4.9 গ্রাম। আর m এর মান কত হবে, 98। ম্যাথটা করে ফেলো সবাই। আর এটা 500 ইনটু কত হবে, এটা হাফ হবে। সো ম্যাথটা করে ফেলো। আচ্ছা, একদল আমাকে বলবা ভাইয়া আপনি চাইলে এটা দিয়ে তো করতে পারেন, ছোটবেলা থেকে পড়ে আসছে s ইকুয়াল টু w1000 ডিভাইড বাই m, এটা করতে আসছে। খেয়াল করে দেখো, আমি জানি m ইকুয়াল টু কি, n/v, অথবা তুমি বলতে পারো s। আচ্ছা, তুমি ছোটবেলা থেকে s পড়ে আসছো, ঠিক আছে, s লিখো। তুমি বলতে পারো স্যার s ইকুয়াল টু কি, n/v, মানে s মানে মোলারিটি। আচ্ছা, তুমি পড়ে আসছো n ইকুয়াল টু কি, w/m। আবার তুমি v ইকুয়াল টু কি লিখছো, v লিখছো। বাট আমি ভাইয়া একটা সূত্র পড়ে আসছিলাম অনেক আগে থেকে, সেটা হচ্ছে s ইকুয়াল টু w1000 ডিভাইডেড বাই mv। এটা করতে আসছে ভাইয়া, একটু আমাকে প্রমাণ করে দেখান তো। প্রমাণ করে দেখানোর কিছু না, এটা এখান থেকে আসছে। বাট v টা কখন 1000 এ কনভার্ট করতে হয়, মানে কখন আমরা 1000 লিখি, যখন v টা আমার ml এ দেওয়া থাকবে। যদি v টা লিটারে দেওয়া থাকে তাহলে 1000 লেখার দরকার নেই। সাপোজ v টা ml এ দেওয়া আছে, তাহলে আমি কি করলাম, w লিখলাম ডিভাইড বাই m ইনটু ml এ দেওয়া থাকলে 1000 দ্বারা ভাগ করতে হয় না। সো v ডিভাইড বাই কত, 1000। এখন এই 1000 টাকে আমি কি লিখলাম, উপরে পাঠিয়ে দিলাম, তাহলে কি লিখতে পারি, w ইনটু 1000 ডিভাইডেড বাই mv ইকুয়াল টু কি লিখতে পারি, s। আমি বলতে পারি s ইকুয়াল টু w1000 ডিভাইড বাই mv। আরে ভাই, এটা যে সূত্র এটা সেই সূত্র, কারণ এটা দিকে এটা আসছে। আর এটা তুমি চাইলেও সেম ভাবে লিখতে পারবে না, s ইকুয়াল টু w1000 ডিভাইড বাই mv, w ইনটু 1000 লিখো, কারণ 1000 টাকা 1000 উপরে উঠে যাবে। আর ইনটু ডিভাইড বাই m হবে সেমই সূত্র। দেখো তুমি খেয়াল করে দেখো, দুটো কিন্তু সেমই সূত্র, w ইনটু 1000, দেখছো? আর নিচে কি হবে, m হবে। আর v এর মান কত, সেম সূত্র না? সো এটা যে কথা, যেই লাভ সেই কত না। সবাই আশা করি বুঝতে পারছো। আশা করি ক্লিয়ার না? ওকে, বোঝা হয়ে গেছে, ভেরি গুড। সো এখন তাহলে এটা মুছে ফেলি, এখন তাহলে মুছে ফেলি। আচ্ছা, এর পরবর্তীতে এরপরে সেকেন্ড ম্যাথে দেখো সবাই, সেকেন্ড ম্যাথে কি বলা হচ্ছে আমাকে বলো। আমি বললাম 100 ml 3 মোলার, মানে 3 মোলার মানে 3 মোলারিটি। 3 মোলার মানে কি, 3 মোলারিটি। 3 মোলার মানে হচ্ছে কি, 3 মোলারিটি। হ্যালো, আমি একটু ক্লাসে আছি। থ্রি মোলার মানে হচ্ছে কি, 3 মোলারিটি। সো 3 মোলারিটি দ্রবণে, সরি এটা কল রিসিভ করে ফেললাম, 3 মোলারিটি দ্রবণে সোডিয়াম কার্বনেটের কতটুকু দেখা যাচ্ছে এটা, ওকে, সোডিয়াম কার্বনেটের কি নির্ণয় করো, ভর নির্ণয় করো। এটা দেখো, এটা আরেকটা ম্যাথ করা দিচ্ছে, পরে এটা শেষ করে দিব। সো 100 ml 3 মোলার দ্রবণে সোডিয়াম কার্বনেটের ভর নির্ণয় করো। সো আগে হচ্ছে মোলারিটি বের করতে বলছে, ভর নির্ণয় করতে বলছে। তাহলে S ইকুয়াল টু কি, মোলারিটি। S টা মোলারিটি, তো আমি বললাম n/v। n/v, তো আমি একবারে এটা না লিখে ডাইরেক্ট এটা লিখতে পারি যে S ইকুয়াল টু w1000 ডিভাইড বাই mv, সেম কথা না? এটা লেখা যে কথা, এটা লেখা সেম কথা না? আচ্ছা, 1000 দ্বারা কখন গুণ করবা, যখন সেটা ml এ দেওয়া থাকবে। b ml এ দেওয়া আছে না, 1000 লিখতে হবে। ভাইয়া 1000 দ্বারা গুণ করা না, এটা আসলে 1000 দ্বারা ভাগ করা, কারণ b এর নিচে 1000 টাকা মানে এটা উপরে গেছে না, উপরে উঠে গেছে না, 1000 হয়ে গেছে। দেখো 1000 তখন কখন থাকবে, যখন এটা ml এ থাকবে। ml আছে না, তাহলে 1000 লিখবো। যদি এখানে 1 লিটার বলতো তাহলে আমি 1000 লিখতাম না। কেন ভাইয়া? কারণ ml কে লিটারে কনভার্ট করতে হবে। কেন? কারণ মোলারিটি মানে হচ্ছে 1 লিটার সলিউশনে যত পরিমাণ মোল দ্রবদ্রব্যতা থাকবে সেটা হচ্ছে মোলারিটি। আশা করি তোমার কথা ক্লিয়ার হয়ে গেছে। তো এখন খেয়াল করে দেখো যে S ইকুয়াল টু w1000 ডিভাইড বাই mv, চাইছে কি আমাকে, w এর মান চাইছে, আমাকে চাইছে কি, w এর মান চাইছে। সো w এর মান যদি চেয়ে থাকে
তাহলে কিভাবে বের করবো? বাবা রে বাবা, দেখো ভি এর মান কত আমাকে বলো? 100। এস এর মান কত আমাকে বলো? আচ্ছা এম ছিল আণবিক ভর, আণবিক ভর তো বসায় নাই। সোডিয়াম কার্বনের আণবিক ভর কত? 106। এটা আণবিক ভর 106, এটা এম হচ্ছে আণবিক ভর, এই এম এর মান হচ্ছে এটা, দেরিতে বসাইছি, ঠিক আছে? আর 1000 দ্বারা ইয়া পড়ে দিবা। সো আশা করি आंसर পেয়ে গেছো। সো এগুলো বাচ্চা টাইপের ম্যাথ, এগুলো সবাই পারবা, করে ফেলো। ডান হলে ডান লিখো আর রেসপন্স করো ভাই, ক্লাস নিতে অনেক কষ্ট হয়, রেসপন্স না করলে কিন্তু ভালো লাগবে না। অ্যাকচুয়ালি একটা ক্লাস নেওয়া কিন্তু অনেক টাফ, বুঝতে পারছো? সো একটু কষ্ট হলে রেসপন্স করো, আসলে সবাই কষ্ট করতেছে এখানে, না এটা প্রবলেম হচ্ছে সবার। ক্লাস 10 এর ম্যাথ মানে তোদের কি ইজি বা কঠিন পড়াইলো স্যার? অনেক কঠিন। বেশি ইজি হইলো স্যার বেশি ইজি। উফ মানে না, কোনো কিছুতে সন্তুষ্ট নাই। সন্তুষ্ট কখন হবে আল্লাহ জানে। স্যার কে বলছে সন্তুষ্ট নাই? আচ্ছা দেখো, এখন ডিফারেন্ট টাইপের কথাবার্তা আসতেছি। এখন দেখো এখন গভীরে যাব, একটু গভীরে যাব, মলারিটিতে এখন গভীরে যাব, সেটা হচ্ছে একটু খেয়াল করে দেখো সবাই। আচ্ছা এখন সবাই একটা কাজ করবা, সবাই একটা হচ্ছে পুকুর অঙ্কন করবা, পুকুর। এটা ডিপ্রেশন রিমুভিং ক্লাস। স্যার এটা কি বলছেন স্যার আপনি? আচ্ছা দেখো খেয়াল করে দেখো ভাইয়া, সবাই একটু আমাকে রেসপন্স করবা, কেমন? সবাই একটু রেসপন্স করবা। আমি এখানে একটা দ্রবণ দিলাম, এখানে একটা দ্রবণ আছে। আচ্ছা দ্রবণটা হচ্ছে HCl একটা দ্রবণ, আমি বললাম একটা দ্রবণ আছে, HCl এর একটা দ্রবণ ধরো। এই দ্রবণের মধ্যে আমার হচ্ছে নির্দিষ্ট একটা ঘনমাত্রা আছে যাকে বলা হচ্ছে S1 অথবা M1 বলতে পারো, এবং তার একটা আয়তন আছে V1। এখন আমি কি করলাম, আমি হচ্ছে দুষ্টামি করে, আমি অনেক দুষ্টামি করি, আমি দুষ্টামি করে কি করলাম, এখানে 100 ml পানি অ্যাড করে দিলাম। কোথায়? এখানে 100 ml পানি অ্যাড করে দিলাম। কত ml পানি অ্যাড করলাম? 100 ml পানি আমি অ্যাড করলাম। ভালোভাবে শুনো, 100 ml পানি অ্যাড করলাম। এখানে S1 হচ্ছে তার ঘনমাত্রা, V1 হচ্ছে ঘনমাত্রা। তুমি বলতে পারো স্যার এখানে কোনটা আছে? আরে ভাই HCl নে, HCl একটা সলিউশন যার ঘনমাত্রা হচ্ছে S1, যার আয়তন হচ্ছে V1। তাহলে 100 ml পানি অ্যাড করলাম। স্যার পানি অ্যাড করলে আমার অবশ্যই পানি বেড়ে যাবে এখানে, তাহলে পানি বেড়ে গেছে। শুধু মনে শুধু পানি অ্যাড করলাম, রিমেম্বার শুধু 100 ml পানি অ্যাড করলাম, সো ঘনমাত্রা বেড়ে গেছে, বেড়ে গেছে, বেড়ে গেছে। সরি ঘনমাত্রা না, এক্সট্রিমলি সরি ভাইয়া, আয়তন বেড়ে গেছে। কি বললাম? আয়তন বেড়ে গেছে, দেখছো? আয়তন ডিজাইন করতেছি, একটু টাইম পাস করতেছি কতক্ষণ, তোমার লিখো না, আমি টাইম পাস করি। দেখো তো এখন কি বললাম, এখানে আয়তন বেড়ে গেছে। কি বললাম? আয়তন বেড়ে গেছে। সো 100 ml পানি অ্যাড করলাম, আয়তন বেড়ে গেছে। খেয়াল করে দেখো আয়তনটা বেড়ে হয়ে গেছে V2 হয়ে গেল, তাই না? আয়তনটা বেড়ে V2 হয়ে গেল। এটা ছিল V1, এখন পরবর্তী আয়তন কত? V2। এটা হচ্ছে কখন? যখন 100 ml পানি অ্যাড করছি। এই যে 100 ml পানি যখন অ্যাড করলাম, 100 ml পানি যখন বের করলাম, তখন আয়তন কি হয়ে গেল? V2 হয়ে গেল। এখন স্বাভাবিকভাবে ঘনমাত্রা কি চেঞ্জ হবে? সব আমাকে বলো, ঘনমাত্রা কি চেঞ্জ হবে? খেয়াল করে দেখো, আমি সূত্র কি? S = কি? N/V। ঘনমাত্রা কি চেঞ্জ হবে? অবশ্যই ঘনমাত্রা চেঞ্জ হবে, কারণ আয়তন যদি চেঞ্জ হয় ঘনমাত্রা চেঞ্জ হবে। এখন আয়তন বাড়াচ্ছে মানে ঘনমাত্রা কমে যাবে। দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, ধরো এটা হচ্ছে একটা বাটি, এই বাটির মধ্যে হচ্ছে পায়েস রান্না করছো, অনেকগুলো পায়েস আছে, ঠিক আছে? এই যে পায়েস 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 হচ্ছে কি অনেক বেশি ঘন। কোন কারণে পায়েসের মধ্যে যদি 100 ml পানি অ্যাড করে দাও, কি বললাম? শুধু 100 ml পানি অ্যাড করে দিছো, তাহলে পায়েসের ঘনমাত্রা কমে যাবে না? ঘনমাত্রা কমে যাবে মানে সেটা লঘু হয়ে যাবে, অর্থাৎ সেটা লঘু হয়ে যাবে। সেটা আগে কি ছিল? গাঢ় ছিল। তো গাঢ় পায়েসটা লঘু হয়ে গেছে কখন? যখন আমি 100 ml পানি অ্যাড করছি। as simple as that। সো 100 ml পানি অ্যাড করার পর সেটা গাঢ়টা কি হয়ে গেছে? লঘু হয়ে গেছে। এখন লঘু হওয়া মানে কি? ঘনমাত্রা কমে গেছে, অর্থাৎ তার ঘনমাত্রা মানে তার কনসেন্ট্রেশন যেটা ছিল S1 সেটা কমে গেছে এবং তার আয়তন বেড়ে গেছে। কেন আয়তন বেড়ে গেছে? কারণ পানি অ্যাড করছো, আয়তন বেড়ে গেছে। আর S1 কমে যাওয়ার অর্থ কি? সেটা লঘু হয়ে যাওয়া। লঘু মানে হচ্ছে সেটা কি? হালকা হয়ে গেছে, অর্থাৎ পানি পানি হয়ে গেছে। সো এখন S1 কমে গেছে, V1 বেড়ে গেছে। সো এখন আমি যদি তার পরবর্তী ঘনমাত্রা যদি বের করি S2, তাহলে সেটা S1 থেকে কম হবে, আর পরবর্তীতে আয়তন যদি বের করি V2, তাহলে সেটা V1 থেকে বেশি হবে। এটা কারা কারা বুঝছো তারা সবাই লিখো বুঝছি।
ওকে, সো এখন এখানে বলা হচ্ছে 100 ml পানি অ্যাড করছি, যখন ভাই 100 ml পানি অ্যাড করলাম, তাহলে 100 ml পানি অ্যাড করার পর আমার কি হয়েছে ভাই, আয়তনটা বেড়ে গেছে এবং আমার ঘনমাত্রাটা কমে গেছে। এখন প্রশ্ন হচ্ছে আমার মোল সংখ্যা বেড়ে গেছে নাকি কমে গেছে? আমি এখানে একটা জিনিস বুঝলাম যে ভাই আয়তন বেড়ে গেছে, ঘনমাত্রা কমে গেছে, বাট আমার মোল সংখ্যা কি কমে গেছে নাকি মোল সংখ্যা কি বেড়ে গেছে? না, মোল সংখ্যা কিন্তু কিছুই হয় নাই, মোল সংখ্যা কিন্তু স্থির আছে। এখন একদল বলবে স্যার n = s/v, n এর সাথে তো s এর হচ্ছে সমানুপাতিক সম্পর্ক, তাহলে s বেড়ে গেলে n ও বেড়ে যাবে। প্রশ্ন এটা আসছে না? হাসতেছস, প্রশ্ন এটাই আসছে না। এটা একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে n = যখন s/v লিখলাম, রিজনটা কি দেখো, তুমি হচ্ছে s যখন b যখন তুমি বাড়াচ্ছ, s কিন্তু অটোমেটিক কমে যাচ্ছে। কেন জানো? মোল সংখ্যাটাকে স্থির রাখার জন্য। ধরো আমি তোমাকে একটা কথা বলি, এই জায়গায় n = s1v1, আর এই জায়গায় কত, n = s2v2। এখানে n এর মানটাকে স্থির রাখার জন্য s এর মানটা কি হয়ে গেছে, কমে গেছে, আর v এর মানটা বেড়ে গেছে। কারণ n এর মানটা স্থির রাখতে হবে। n এর মান স্থির রাখা কেন ইম্পর্টেন্ট? কারণ দেখো, খেয়াল করে দেখো, তুমি এখানে কিন্তু কোনো ধরনের দ্রব অ্যাড করো নাই, এখানে কোনো ধরনের কিন্তু তুমি দ্রব অ্যাড করো নাই। এখানে কিন্তু বলা হয়েছে যে ভাই আপনি HCl অ্যাড করছেন, মানে HCl দ্রব অ্যাড করছেন না, এখানে শুধু আমি পানি অ্যাড করছি, দেখছো 100 ml পানি। সো পানি আর দ্রব কি সেম কথা? পানি তো একটা দ্রাবক। সো আপনি কোন ধরনের দ্রব অ্যাড করেন না, তাহলে এখানে নিশ্চয়ই আমার n এর মানটা স্থির থাকবে, n এর মানটা কি আমার স্থির থাকবে, ঠিক আছে? এখন আমি যদি বলি যে প্রথম পাত্রে কি হচ্ছে, দেখো প্রথম পাত্রে খেয়াল করে দেখো, প্রথম পাত্রে আমার আয়তন হচ্ছে v1, প্রথম পাত্রে আমার আয়তন কি v1। এরপরে দ্বিতীয় পাত্রে আয়তন কি v2। প্রথম পাত্রে আয়তন কত, v1, দ্বিতীয় পাত্রে v1 কত। প্রথম পাত্রে তুমি ঘনমাত্রা লিখো, একেবারে ঘনমাত্রা সহ লিখো, এভাবে আমার মতো লিখো, ঘনমাত্রা s1। এখন আমি তোমাকে লিখে দিচ্ছি, লিখো লিখো লিখো। প্রথম পাত্রে, হ্যাঁ লিখো না, এখন লিখতে পারবা। প্রথম পাত্রে আয়তন v1 লিখো, ঘনমাত্রা s1 লিখো। দ্বিতীয় পাত্রে আয়তন v2 লিখো, এবং দ্বিতীয় পাত্রে ঘনমাত্রা s2 লিখো। লিখছো? আচ্ছা, এখন প্রথম পাত্রে পানি যখন যোগ করা হয়, এখন প্রথম পাত্রে পানি যখন প্রথম পাত্রে পানি যখন, তো আজকে কি রে কাটাকাটি হচ্ছে কিনা, তো তোমাদেরও হচ্ছে মনে হয় না। প্রথম পাত্রে পানি যখন যোগ করা হয়, মানে অতটুকু পর্যন্ত বুঝতে পারছো যে ভাই এখানে n এর মান স্থির থাকবে, বুঝে গেছো না? ওকে, প্রথম পাত্রে যখন পানি যোগ করা হয় তখন আয়তন দ্বিতীয় পাত্রে, অথবা আয়তন দ্বিতীয় পাত্রে বলার দরকার নেই, আয়তন জাস্ট লিখো, আয়তন বেড়ে গিয়ে v1 থেকে v2 হয়ে যায়, তাই না? ওকে, কিন্তু অন্যদিকে ঘনমাত্রা ঘনমাত্রা মানে কি, সেটা s2 না s1 না, s1 থেকে কমে s2 হয়ে যায়, s1 থেকে কমে s2 হয়ে যায়, s1 থেকে কমে s2 হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, কেননা দ্রবের মোল সংখ্যা লিখো, কেননা দ্রবের মোল সংখ্যা
এটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। সবাই লিখতেছো? সবাই একটু লিখো তো দেখি। ভাইয়া n ইকুয়াল টু ও আচ্ছা 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 সরি 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 হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ভুল লিখছি শিট। আচ্ছা ঠিক আছে, যাই হোক এটা মিস্টেক হয়েছে। এটা হবে কি s ইকুয়াল টু n/v না? আবার s বলতে এটা কি হবে আমাকে বলো। হ্যাঁ এটা আশা করি সবাই ঠিক করে ফেলছো তাই না, নাকি আমার সাথে সাথে ভুল লিখে বলছো? v1 সো s2 ইকুয়াল টু n ডিভাইড বাই কত v2, ঠিক আছে? অর্থাৎ তখন কি হবে n ইকুয়াল টু s1 v1 হবে। সরি আমি ভুল লিখে বলছি তাই না? এটা হচ্ছে প্রথম পাত্রের, এটা হচ্ছে দ্বিতীয় পাত্রের, s2 মানে দ্বিতীয় পাত্রের প্রথম পাত্রে। এতটুকু বোঝা গেছে? সো দেখো এখন প্রশ্ন হচ্ছে অন্যদিকে ঘনমাত্রা s1 থেকে কমে s2 হয়ে যায় কেন? কারণ দ্রবের মোল সংখ্যা ধ্রুবক থাকবে। তাই এই n এর মান স্থির রাখার জন্য, স্থির অটোমেটিক স্থির রাখতে হবে ভাই তারে, কারণ ধ্রুবক থাকে। তাহলে n এর মান স্থির রাখার জন্য আয়তন বৃদ্ধির সাথে সাথে কি বললাম? আয়তন বৃদ্ধির সাথে সাথে, আবার বলতেছি আয়তন বৃদ্ধির সাথে সাথে আমার ঘনমাত্রা ব্যস্তানুপাতিক হারে হ্যাঁ এভাবে মাঝে মাঝে ভুল করলে একটু বলে দিও কেমন? মানে এটা আসলে একজন যারা হচ্ছে একটু বেশি ধরো ক্যাচ করতে পারো তারা বলে দিও যে ভাইয়া স্যার এখানে ভুল করছে, তোমরা ঠিক করে নাও। এই কাজটা একটু করবা। ধরো এই যেমন একজন যে আমাকে ভুলটা ধরিয়ে দিল, তাকে আমি একটা কথা বলবো, মাঝে মাঝে আমি যদি মিস্টেক করি তাহলে একটা কাজ করবো, কমেন্টে বলে দিবা যে স্যার এই জিনিসটা ভুল করছে, তোমরা ঠিক করে নিও। তখন আমি যদি কমেন্টে চেক করি হ্যাঁ ঠিক আছে ওকে ফাইন, কারণ এটা যেহেতু বেসিক ভুল না, ঠিক করে নিও। তো দেখো স্থির রাখার জন্য আয়তন বৃদ্ধির সাথে সাথে ঘনমাত্রা ব্যস্তানুপাতিক হারে কমতে থাকে। ভাই এটাই হচ্ছে মেইন পয়েন্ট। একটু কষ্ট করে আপনারা, আমি সরে যাচ্ছি, একটু কষ্ট করে এটা পুরোটা লিখে ফেলেন। আগে পুরোটা লিখে ফেলছো, লিখে ফেলো। কতটুকু দেখা যাচ্ছে না একটু দেখি। হ্যাঁ আচ্ছা তো বুঝা গেছে। আচ্ছা এতটুকু পর্যন্ত। এখন প্রশ্ন হচ্ছে ভাই বুঝলা কি? আমার একটু বলো সবাই কি বুঝলা? খুবই সিম্পল একটা জিনিস না এটা? কি বললাম এখানে দেখো, খেয়াল করে দেখো। সো দেখো আমি এটা মুছে দিচ্ছি কেমন? তাহলে আমি যে এতগুলো এখন কথা লিখলাম সেগুলো যদি আমি একটু ভালোভাবে বোঝাতে চাই, কি কি লিখছে আমাকে বলো সবাই। কি লিখছে আমাকে সবাই বলো। তাহলে আমি একটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে কি, আমি লিখলাম হচ্ছে ভাই এখানে প্রথমটা কি n1, স্যার n1 না, n ইকুয়াল টু কত হবে আমাকে বলো? s1 v1। আর এটার ক্ষেত্রে কত হবে? n ইকুয়াল টু কত? s2 v2। কারণ n এর মান হচ্ছে কনস্ট্যান্ট, কারণ দ্রবেরটা আপনি চেঞ্জ করেন নাই। সো এটাকে আপনি দেন 1 নং ইকুয়েশন। আরে ভাই দ্রবের মোল সংখ্যা চেঞ্জ হয়েছে, হয় না তো? এটাকে আপনি 2 নম্বর ইকুয়েশন দেন। তাহলে আমি 1 এবং 2 থেকে পাচ্ছি কি? s1 v1 ইকুয়াল টু s2 v2। সো আমার এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট একটা সূত্র। এই সূত্রটা এখন তোমার কাজে লাগবে। সবাই এই সূত্রটা আলাদাভাবে মার্ক করবা। প্রশ্ন হচ্ছে এই সূত্রটা আমি কখন কাজে লাগাবো? কখন এই সূত্রটা কাজে লাগাবো? আসো দেখেন একটা ম্যাথ করেন। ম্যাথটা হচ্ছে 0.2 মোলার নাইট্রিক অ্যাসিড দ্রবণের সাথে 100 ml, মনে রাখবা সেম ধর্মের হতে হবে, সেম ধর্মের 100 ml নাইট্রিক, সেম ধর্মের মানে নাইট্রিক অ্যাসিডের সাথে নাইট্রিক অ্যাসিড হতে হবে, তবে এটা আমি ইউজ করতে পারবো। বুঝা নাই মনে হয়? স্যার একটু পরে বুঝবা। 0.2 মোলার নাইট্রিক অ্যাসিড দ্রবণের সাথে 100 ml নাইট্রিক অ্যাসিড, মানে 100 ml নাইট্রিক অ্যাসিড, সরি 100 ml না তো, কি বলতেছি উল্টাপাল্টা। 0.2 মোলার নাইট্রিক অ্যাসিড দ্রবণের সাথে 100 ml পানি যোগ করলে, 100 ml পানি যোগ করলে, দেখো সরি আমি ফার্স্টে ভুল লিখছি। 100 ml পানি যোগ করা হবে। 0.2 মোলার নাইট্রিক অ্যাসিড দ্রবণের সাথে 100 ml পানি যোগ করলে পরবর্তী মোলারিটি কত? পরবর্তী
ঘনমাত্রা বা মোলারিটি, পরবর্তী ঘনমাত্রা বা মোলারিটি বলবে। এটা দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না। হ্যাঁ ঠিক আছে, ওকে 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 ফাইন, ওকে ফাইন। আবার একজন বলছো 10 এ পরিচিত, তো ক্লাস 10 এ পরিচিত হলে কি করবি এখন? পড়াশোনা করবি না ক্লাস 10 এ পরিচিত হলে? ঠিক আছে, আচ্ছা কালি চেঞ্জ করতে হবে, সেজন্য এটা কালাকালি হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? যাই হোক, দেখো সো দেখো এতটুকু সূত্র সবার বুঝতে পারছো। সো দেখো 0.2 মোলার নাইট্রিক অ্যাসিড দ্রবণের সাথে 100 ml পানি যোগ করলে পরবর্তী ঘনমাত্রা কত? সো आंसर কি হবে সবাই বুঝে গেছো? স্যার आंसर আমি যখন বসাতে যাচ্ছি, সো দেখো এই ফরম্যাটে এই সূত্রের জন্য এই ফরম্যাটে কোশ্চেন প্রযোজ্য, এই সূত্রের জন্য এই ফরম্যাটে কোশ্চেন প্রযোজ্য। তাহলে S1 এর মান বসাও 0.2, V1 এর মান বসাও 100 ml, তাহলে 100 ml বসাও। এরপর S2 এর মান কত আমাকে বলো? S2 এর মান কত? S2 তো মান বের করতে বলছে, তাহলে V2 এর মান কত হবে? 100 ml পানি যোগ করার পরে সেটা কত হয়ে যাবে? 200 হয়ে যাবে, যা আসবে সেটাই आंसर। সো তো খেয়াল করে দেখো आंसर কত আসবে, S2 এর মান কত আসবে? 0.1। 0.1 আসতেছে কিনা দেখতো, এটাকে ভাগ করলে এটা কত আসবে? 2 না, 2 কে 0.2 দ্বারা ভাগ করলে 0.1 এ আসবে, তো 0.1 মোলারে আসবে आंसर। ঠিক আছে, সো 0.1 মোলারিটি এটা হচ্ছে আমার आंसर, এবং এটা হচ্ছে আমার পরবর্তী ঘনমাত্রা। সো আশা করি ক্লিয়ার। সো মনে রাখবা, আচ্ছা এই ফর্মুলাটা কখন ইউজ করব? S1 B1 = S2 B2 কখন ইউজ করব? যখন আমাকে বলবে একটা দ্রবণের মধ্যে এত ml পানি যোগ করলে পরবর্তী ঘনমাত্রা কত। মনে রাখবা এই টাইপের কোশ্চেনের জন্য এই সূত্রটা ইউজ করবা, বাকি অণুগুলোর ক্ষেত্রে অন্য সূত্র। আমি আবার বলছি, একটা কথা বারবার মাথায় রাখো, আমি যেগুলো বারবার বলতেছি সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি আবার বলছি, যখন তোমাকে বলবে এত ml দ্রবণের সাথে এত ml পানি যোগ করলে, কি বললাম এত ml দ্রবণের সাথে এত ml পানি যোগ করলে আমার দ্রবণের মোলারিটি বের করো, তাহলে সেই ক্ষেত্রে আমি সূত্র ইউজ করব S1 B1 = S2 B2। সো আশা করি ক্লিয়ার। S1 B1 = S2 B2। ভাইয়া B1 100 হলো কেমনে? B1 100, আরে ভাইয়া ইনিশিয়াল ঘনমাত্রা কত? 100 ml না? সো 100 mlটা বসালাম, এবং 100 ml এর সাথে আরো 100 ml অ্যাড করলাম না? আচ্ছা আচ্ছা সরি এটা আমি এখানে দ্রবণের সাথে এটা 100 ml লিখি নেই এখন, ঠিক আছে? আর ফার্স্টে 100 ml লিখি নাই, এটা জাস্ট এটা ইয়াদ করে দাও, এটা দিয়ে 100 ml লিখে দাও, হয়ে গেছে। তাহলে 0.2 মোলার 100 ml নাইট্রিক অ্যাসিড দ্রবণের সাথে 100 ml পানি যোগ করলে পরবর্তী ঘনমাত্রা কত? তাহলে 0.2 × 100, এবং 100 ml পানি যোগ করছে, আগে কত ছিল? 100 ছিল, আবার 100 তে 100 যোগ করলে কত হয়? 200 হয়ে যায়। 100 এর সাথে 100 যোগ করলে কত হয়ে যায়? 200 হয়ে যায়। বুঝা গেছে এতটুকুই? এতটুকু বুঝে গেছে? ওকে, সো B1 কেমনে 100 হলো বুঝে গেছে? 100 দেওয়া ছিল। সো আশা করি শেষ, তাই না? ওকে, তাহলে এটা পুরোটা মুছে দিচ্ছি। সো এক টাইপের এক প্যাটার্নের কিন্তু হচ্ছে আমার কি শেষ? এক প্যাটার্নের কিন্তু আমার হচ্ছে ম্যাথ শেষ হয়ে গেল, তাই না? এখন আসি ডিফারেন্ট প্যাটার্নের আসি এখন। আচ্ছা এরপরে ডিফারেন্ট প্যাটার্নে আসি। এখন দেখো, এখন আবার নাও, এটা হচ্ছে সেকেন্ড টাইপ। মোলারিটি কিন্তু টাইপ কয়টা আছে? অনেকগুলো আছে। যেমন সেকেন্ড টাইপে দেখো, খেয়াল করে দেখো, আবার একটা দ্রবণ নাও, পাত্র নাও, এবার হচ্ছে পাত্র কয়টা নিবা? 2টা নিবা। এবার আমার মতো স্কেলে আঁকো, কলম দিয়ে যখন আঁকবা না আঁকা বাঁকা হয়ে যাবে। সো আঁকা বাঁকা হলে দেখবা হচ্ছে জিনিসটা সুন্দর লাগে না, আর সুন্দর না হলে পড়তে ইচ্ছা করে না। সো একটু ডিসিপ্লিন বজায় রাখবা, নাহলে আমার খাই দেওয়ার কাজ নাই না, আমি স্কেল দিয়ে এগুলো করবো, ডিরেক্ট এঁকে দিতে পারতাম, তাই না ভাইয়া? এটাকে বলা হয় অ্যাকচুয়ালি ডিসিপ্লিন, পরিচ্ছন্নতা। ওকে, সো দেখছো, এখন খেয়াল করে দেখো, এখন দেখো এই যে কয়টা, এখন যে সেকেন্ড টাইপে আসছে মোলারিটি সেকেন্ড টাইপ। খেয়াল করে দেখো, এই জায়গায় আছে HCl, এই জায়গায় আছে নাইট্রিক অ্যাসিড। HCl এর সাথে নাইট্রিক অ্যাসিড দ্রবণ যোগ করলাম,
তো বলা হচ্ছে আচ্ছা এখানে আমি বললাম তার ঘনমাত্রা। আচ্ছা এখানে আমি পানিটা দিয়ে দিই, আমি কিছুক্ষণ ড্রয়িং করি। পানির ইয়াটা কোথায়? হ্যাঁ এই তো। সো এখানে কি আছে? পানি আছে। পানি বলতে সরি HCl এর দ্রবণ আছে। কিসের পানি ভাই? HCl এর দ্রবণ। এখানে HCl এর দ্রবণ আছে, আর এখানে কি আছে? নাইট্রিক অ্যাসিডের দ্রবণ আছে, তাই না? নাইট্রিক অ্যাসিডের দ্রবণ আছে আর এখানে HCl এর দ্রবণ আছে। সো এখন খেয়াল করে দেখো, এটা হচ্ছে পাত্র A, এটা হচ্ছে পাত্র B, আর এটা হচ্ছে পাত্র C। তো পাত্র C এর মধ্যে কি আছে আমাকে বলো? HCl এবং নাইট্রিক অ্যাসিড একসাথে যোগ করলাম, তাই না? HCl এবং নাইট্রিক অ্যাসিড একসাথে যোগ করলাম। আচ্ছা এটা হচ্ছে HCl, এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। তো বলা হচ্ছে C পাত্রের মোলারিটি বের করতে বলছে। বলছে C পাত্রের মোলারিটি বের করো। প্রশ্ন হচ্ছে কি? C পাত্রের মোলারিটি বের করো। মানে এটাকে অ্যাড করছি, এটা HCl হবে, HCl। এই HCl এর সাথে নাইট্রিক অ্যাসিড অ্যাড করছি, বলছে মোলারিটি বের করো। ভাই মোলারিটি কেমনে বের করে? আমি পরে আসছি ভাই। C পাত্রের মোলারিটি যদি আমি বের করতে চাই, C ইকুয়াল টু কি হবে আমাকে বলো? N/V। সবাই আমার সাথে এগ্রি? মোলারিটি মানে কি? এক লিটার সলিউশনে যে পরিমাণ মোল দ্রব দ্রবীভূত আছে সেটা হচ্ছে কি? মোলারিটি। মানে এক লিটার সলিউশনে যে পরিমাণ মোল দ্রবীভূত আছে সেটা হচ্ছে মোলারিটি। তাহলে C পাত্রের মোলারিটি কত হবে? N/V। এটা সবাই আমার সাথে এগ্রি। V টা কিসে হবে? লিটারে হতে হবে, তাই না? প্রশ্ন হচ্ছে এখানে যে C পাত্রে যে মোলারিটি থাকবে, অর্থাৎ C পাত্রের মোলারিটির আগে একটা আয়তন বের করতে হবে। C পাত্রের আয়তন যেটা থাকবে সেই আয়তনটা কার যোগফল হবে? নিশ্চয়ই A এবং B এর যোগফল হবে। আর C পাত্রের যে মোল সংখ্যা থাকবে সেটা নিশ্চয়ই A এবং B এর মোল সংখ্যার যোগফল হবে। স্যার কিচ্ছু বুঝিনি। আরে ভাইয়া C পাত্রের দেখো, খেয়াল করে দেখো, C পাত্রের লজিক দেখো। C পাত্রের মোল সংখ্যা, C পাত্রের মোল সংখ্যা ইকুয়াল টু কত হবে আমাকে বলো? n না? মোল সংখ্যা কি আমি ধরো n ধরলাম। তো C পাত্রের মোল সংখ্যা ইকুয়াল টু আমার A এর মোল সংখ্যা হবে না? কারণ A এবং B এর মোল সংখ্যা আলাদা হবে, কারণ একটা নাইট্রিক অ্যাসিড একটা HCl আলাদা হবে। সো C পাত্রের মোল সংখ্যা ইকুয়াল টু Na প্লাস Nb। এটা আমার সাথে সবাই এগ্রি। আবার C পাত্রের আয়তন যদি বের করতে বলে, C পাত্রের আয়তন বের করো। V1 প্লাস V2। V1 না বলে আমি বললাম BA, বললাম BA প্লাস BB। তুমি একটা কাজ করতে পারো, তুমি এখানে NC দিতে পারো, একটা BC দিতে পারো। BC মানে হচ্ছে C পাত্রের আয়তন, আর NC মানে C পাত্রের মোল সংখ্যা। আরে ভাই এটা কমন সেন্স ভাই। আপনি যখন C পাত্রের মোল সংখ্যা বের করবেন, দুইটা সমষ্টি। আপনি যখন C পাত্রের আয়তন বের করবেন, তো দুইটা সমষ্টি। এটা কে বুঝে নাই বলো আমাকে, হাত করে বলো যে ভাই বুঝি নেই। ভাইয়া একটু বলেন, থাপ্পড় দিব ভালো লাগে কেমন জানি মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এগুলো আসলে এমন মাঝে মাঝে এমন হচ্ছে কি পাম দাও, এই পাম হচ্ছে যদি আমার ফিউচার লাইফ পার্টনার যদি আমার দিত আর কি। ঠিক আছে, যাই হোক, বেশি বলছেন মনে এটা। আচ্ছা খেয়াল করে দেখো, এই যে C পাত্রের আয়তন VC ইকুয়াল টু VA প্লাস BV। খেয়াল করে দেখো এই জায়গায়, একটু খেয়াল করে দেখো এখানে। আচ্ছা তোমরা কি ফিল পাচ্ছ, বুঝতেছো? মানে কোন একটা জিনিস কিন্তু মুখস্থ না, কোন একটা জিনিস মুখস্থ না। আচ্ছা আমাকে বলো A পাত্রের খেয়াল করে দেখো A পাত্রের কি বলা হচ্ছে আমাকে বলো। ভাই এটা A পাত্র না, এটা B পাত্র। আচ্ছা আমাকে কি যদি আস্ক করে A পাত্রের মোলারিটি কত, A পাত্রের আমাকে বের করতে বলছে মোলারিটি কত, দেখা যাচ্ছে এক জ্বালায় আসি। তারপরে এই পাত্রের মোলারিটি কত, মোলারিটিকে কি দ্বারা প্রকাশ করা হয় আমাকে বলো? n দ্বারা না, সরি n না, c দ্বারা, c অথবা s দ্বারা। তো আমি লিখলাম কি আমাকে বলো? n/v। তো আমি লিখলাম NaVA। এটা কারো কোনো সমস্যা নাই। এখন আমাকে বলো B পাত্রের মোলারিটি কত। কারণ মোলারিটি মানে হচ্ছে আমার কি, নিচে আয়তন থাকবে। কার আয়তন? যে পাত্রে বের করতে বলছে তার আয়তন। তো আমি লিখলাম BV, উপরে কি লিখলাম? NV। সো উপরে NV, নিচে VV। এখন প্রশ্ন হচ্ছে এই দুইটাকে যোগফল বের করতে বলে এটাই পাবো, তাই না? এখন খেয়াল করে দেখো আমাকে C পাত্রের আয়তন, অর্থাৎ আমি যদি বলি C পাত্রের মোলারিটি কি বের করতে হবে, C পাত্রের মোলারিটি বের করলাম। কি বের করলাম? C পাত্রের মোলারিটি। তাহলে আমি লিখতে পারি C পাত্রের মোলারিটি মানে কি আমাকে বলো? আমি লিখলাম হচ্ছে কি ভাই, আপনি এখানে n এর জায়গায় কি লিখলেন? NC লিখলেন, ডিভাইডেড বাই কি আমাকে লিখলেন? VC। এখন সবগুলো মোলারিটির যোগফল বের করতে হবে, স্বাভাবিক।
ভিসি মানে কি VA প্লাস VV, ঠিক আছে। এখন আমি কি করলাম, এই পাত্রটাকে A না ধরে এটাকে V ধরলাম, A না ধরে, সরি দেখো খেয়াল করে দেখো, এটা বোঝা গেছে সবার? এটা আমি এখন লিখে ফেলতে হবে, তাড়াতাড়ি লিখো। সি পাত্রের মোলারিটি NC ডিভাইড বাই VC, এতটুকু লেখা হয়েছে এখানে, বলো সবাই এতটুকু লেখা হয়েছে না, ডান লিখো। এতটুকু লেখা হলে ডান লিখো, এতটুকু লেখা হলে ডান লিখতে বলছি, এতটুকু লেখা হলে ডান লিখতে বলছি। লেখা হয়েছে? আচ্ছা, এটা গেল ভাই নরমাল একটা বেসিক পড়া, ঠিক আছে। S = N / V, S = মোলারিটি মানে কি S না, এখানে লিখবা S = N / V, V হচ্ছে SV ডিভাইড বাই NV। এতটুকু বেসিক পড়া শেষ হয়েছে। আচ্ছা, তাহলে এটা একটু মুছে দিচ্ছি, লাস্টে সি পাত্রের মোলারিটি সহ লিখছো না, মুছে দিচ্ছি। এখন আমি যে এই পাত্রের মোলারিটি লিখছি, এই পাত্রের মোলারিটি আমি কি লিখছিলাম আমাকে বলো, বা আপনি লিখছিলেন হচ্ছে এই পাত্রের মোলারিটি ইকুয়াল টু কত লিখছেন, SA = NA ডিভাইড বাই VA, এভাবে লিখছেন না আপনি? আচ্ছা, এটাকে আমি এভাবে লিখতে পারি? এখন আমরা লিখবো, এটা জাস্ট লিখছি তোমাকে বেসিক বোঝানোর জন্য। এখন আমরা লিখবো এরকম করে, NA = SA VA। কারো কোনো সমস্যা আছে? আর এটার জন্য আমরা কি লিখবো, এর আগে কি লিখছিলেন, SV = কি লিখছিলেন আমাকে বলেন, NV, এটা তোমাকে বোঝানোর জন্য লিখছি, বাট আমরা লিখবো এখন কিভাবে, আমরা লিখবো এখন এইভাবে, এই খেয়াল করে দেখো এইভাবে। আমি লিখলাম NV = কি SV ধরু S, হ্যাঁ ঠিক আছে, SV VV, পারফেক্ট না এটা? এখন খেয়াল করো, এটাকে 1 নাম্বার ইকুয়েশন দাও ভাই। এটা লেখার জন্য এত কাহিনী করছি। আবার তুমি পড়ে আসছো NC = কি লিখছো আমাকে বলো, NV = এটা, তাই না? আচ্ছা, তুমি এখন পড়ে আসছো কি আমাকে বলো, সি পাত্রের মোলারিটি কত, এটা আগে লিখে ফেলো, না হলে কিন্তু তুমি একটু পরে হচ্ছে কনফিউশনে পড়ে যাবা। কারণ NC ডিভাইড বাই কত হবে, VC হবে, NC ডিভাইড বাই VC, এটা একটু আগে তুমি লিখে ফেলছো, ঠিক আছে। এটা SC দিতে পারো, সি পাত্রের মোলারিটি। তো আমি একটু আগে লিখছিলাম যে NC = NA প্লাস NV, তাহলে আমি এখানে NC এর জায়গায় পুরো লিখে ফেলতে পারি না, SA VA প্লাস SV VB। NC সমান কি NA প্লাস NB না? আচ্ছা, আমি একেবারে একটা কাজ করি, আমি আরো শর্টকাট লিখি, মানে আরো ভেঙে লিখি। NC = কি NA প্লাস NB না? কারণ স্বাভাবিক, সি পাত্রের মোল সংখ্যা হচ্ছে এই দুইটার মোল সংখ্যার যোগফল, আর BC মানে কি এটার মোল সংখ্যার আয়তন যোগফল, তাহলে BA প্লাস VB = কি হবে, SC হবে। এখন একটা কাজ করো, এগুলো A আর B হচ্ছে মাথা খারাপ হয়ে যাচ্ছে না? একটা কাজ করো, এটাকে এখন 1 ধরো, বললাম না ফিল দেওয়ার জন্য লিখছি, এখন এটাকে 1 ধরো, তাহলে আমি লিখতে পারি N1 প্লাস N2, N1 এবং N2। আচ্ছা, একটা কাজ করো, এটাকে ডাইরেক্ট লিখে ফেলো, N এর মান কত, SA VA, এরপরে V এর মান কত, SV VV, আগে মানটা বসে দাও, এরপরে এটাকে 1 ধরিও। কেন 1 ধরতে বলবো একটু বলতেছি, কেন আমাদের পরীক্ষার বা আমাদের বইয়ের মধ্যে বা আমাদের বিভিন্ন জায়গায় সবসময় 1 ধরা হয়, মানে আমরা প্রথম পাত্র দ্বিতীয় পাত্র ধরি, মানে A B পাত্র এগুলো ধরা হয় না। তো সেই ক্ষেত্রে মানে ধরা হয়, তবে জিনিসটা সুন্দর লাগে না আর কি, মুখে বলতে সুন্দর লাগে না। আমি কি করলাম, এটাকে 1 ধরি, কারো সমস্যা আছে? এরপরে এটাকে ভিটাকে আমি 1 ধরি, সরি ভিটাকে আমি কি ধরলাম, 1 না 2 ধরলাম, এটাকে 1 ধরলে ভিটাকে 2 ধরলাম, আর এখানে কি ধরলাম, V1 প্লাস V2 ধরলাম। এটা হচ্ছে আমার সূত্র, এই সূত্রটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন আমি তোমাকে, তুমি লিখতেছো না সবাই, এখন আমি তোমাকে সামারাইজ করে দিব সূত্রটা আমি তোমাকে সামারাইজ করে দিচ্ছি। স্যার এখানে কি বলেছেন? ফার্স্ট অফ অল দেখো, এ পাত্রের মোল সংখ্যা কত, S1 V1, বি পাত্রের মোল সংখ্যা কত, S2 V2। মোল সংখ্যা মানে কি N = S1 V1 না? সো S1 V1 S2 V2, আর C কত হবে, দুটো যোগফল হবে, এবং এই যোগফলটাকে আয়তন দ্বারা ভাগ করতে হবে। কারণ আমরা C = কি বলো, C এর মোল সংখ্যা N = S/V। সো S/V যখন লিখতেছি, S হচ্ছে আমার কি, সরি S/V না, N/V। আমি যখন মূল সংখ্যা লিখবো S = N/V লিখবো, সো Nটা হচ্ছে আমার এটা এবং এটার মূল সংখ্যার যোগফল। দেখো খেয়াল করে দেখো, S = NC ডিভাইড বাই VC। সো আমি যখন এটা লিখবো, তাহলে এটার এবং এটার মূল সংখ্যার যোগফল লিখছো, আর VC যখন লিখবো, এটা এবং এটার আয়তনের যোগফল লিখছো। বাট N এর সমান কি, এটার মূল সংখ্যা বের করো, কোথায়, SA/VA, এই SA/VA। আবার কোথায় গেল NB সমান কি, SB/VB, এই SB/VB। আবার BC মানে কি, এই দুইটার আয়তনের যোগফল না,
আয়তন যোগফল ভিসি মানে হচ্ছে সি পাত্রের আয়তন তো যোগফল বের করলাম এখন এটাকে 1 ধরলাম 1 ধরার পর এটা লিখলাম তো আশা করি ক্লিয়ার তাই না ভাইয়া আজকে এত তাড়াতাড়ি শেষ করে দিয়েন আচ্ছা এটা বোঝা গেছে কোথায় গেল আচ্ছা ভেরি গুড সো অনেক ভেঙে বুঝাইছি এটা আশা করি তোমাদের লেখা হয়েছে লেখা শেষে একটু ডান লিখবা ওকে আচ্ছা এখন দেখি এটার একটা ম্যাথ দেখবো এটা ম্যাথটা কোথায় আসছে একটু দেখি দেখো ফার্স্ট অফ অল এই ম্যাথটা কোথায় আসবে এটা বলা হচ্ছে এরকম কি বলা আছে দেখো খেয়াল করে দেখো এটা কি দেখো ম্যাথটা কি ফার্স্ট অফ অল দেখো আমাকে বলছে ভাই 10 ml HCl দ্রবণের 10 ml HCl দ্রবণের সাথে 10 ml নাইট্রিক অ্যাসিড এটা 10 ml HCl লেখার পর এখানে লিখে দাও 0.1 মোলার আর এখানে লিখে দাও 0.2 মোলার 0.1 মোলার HCl দ্রবণের সাথে 10 ml 0.2 মোলার নাইট্রিক অ্যাসিড দ্রবণের সাথে যোগ করলে মিশ্রণের মোলারিটি কত বাই ডাইরেক্ট ফর্মুলা কোনটা বলেন মিশ্রণের মোলারিটি S = S1V1 plus S2V2 divided by V1 plus V2 না একটা জিনিস খেয়াল করে দেখেন এখানে এই যে নাইট্রিক অ্যাসিড এবং HCl দুটো সমধর্মী হতে হবে দুই যদি দেখো এটা মনে রাখবা এই যে সেকেন্ড টাইপ যেটা লিখছি না পাশে লিখে রাখো সেকেন্ড টাইপটা হচ্ছে যখন দুটো সমধর্মী হবে অর্থাৎ দুইটাই অ্যাসিড হলে একটা অ্যাসিড একটা ক্ষার হলে তখন এই সূত্র হবে না আমি আবারো বলছি আমি এটা তিনবার বলবো একবার একটা অ্যাসিড এবং একটা ক্ষার হলে এই সূত্র প্রযোজ্য হবে না একটা অ্যাসিড এবং একটা ক্ষার হলে এই সূত্র প্রযোজ্য হবে না একটা অ্যাসিড একটা ক্ষার হলে এই সূত্র প্রযোজ্য হবে না একটা অ্যাসিড প্রযোজ্য হবে একটা অ্যাসিড প্রযোজ্য হবে একটা অ্যাসিড প্রযোজ্য হবে অর্থাৎ সেকেন্ড টাইপটা যখন লিখবো তখন দুইটি দ্রবণ সমধর্মী হতে হবে দুটি দ্রবণ সমধর্মী হতে হবে কি বললাম দুটি দ্রবণ সমধর্মী হতে হবে বুঝা গেছে এখন S1 V1 এর মান কত দেখো 0.1 V1 কত 10 প্লাস S2 এর মান কত হবে তাই গেল বেটা এই V1 কত হবে আমাকে বলো 10 এবং কত 20 আচ্ছা অনেক কে বলতে পারে স্যার এটা কি লিটারে কনভার্ট করা হবে কিনা লিটারে কনভার্ট করার দরকার নাই মিশ্রণটাতে লিটারে কনভার্ট করার দরকার নাই ডাইরেক্ট লিখে দিতে পারবা মিশ্রণগুলোতে লিটারে কনভার্ট একটা ml আছে এক ml আছে সমস্যা নেই ডাইরেক্ট লিখে দিতে পারবা তো যা আসবে সেটাই হচ্ছে কি আমার आंसर এবং লাস্টে m একক থাকবে না দুইটার বেশি হলে তখন তিনবার যোগ করবে আর কি দুইটার বেশি থাকতে পারে তখন V1 plus V2 হবে আর কি হ্যাঁ বাট দুইটার বেশি তিনটাও থাকতে পারে ঠিক আছে একজন বলছো মেহেরুন যেটা বলছো তুমি হতে পারে তখন আমরা V1 plus V2 plus V3 লিখবো তখন S1 V1 plus S2 V2 plus S2 V3 এভাবে যেটা থাকবে হতে পারে সমস্যা নেই এটা আনপ্রেডিক্টেবল তো সো আশা করি শেষ মোলারিটি কিন্তু এখানে শেষ না মোলারিটি শেষ হয় মোলারিটি মাত্র শুরু হয়েছে তবে মোলারিটির একটা পার্ট শেষ বাট এর পরবর্তী যে পার্টগুলো আছে সেটা এখন লাগবে না সেটা পরে পড়বো এর আগে পড়তে হবে মোলারিটি কাকে বলে একটা দ্রবণ নাও একটা দ্রবণ নিছো ওকে দ্রবণটার মধ্যে তুমি নিছো এখানে HCl এবং HCl এর মধ্যে এখানে কি দ্রবণ নিছো HCl একটা দ্রবণ এখন মোলারিটি একটু ডিফারেন্ট টাইপের মোলারিটি বলা হচ্ছে 1 কেজি দ্রাবকে কি বললাম আমাকে বলো 1 কেজি দ্রাবক অথবা এটাকে 1000 গ্রাম বলতে পারো না 1 কেজি দ্রাবক বা 1000 গ্রাম দ্রাবকে ডিফারেন্সটা কোন জায়গায় দেখো একটা লিটি একটা রিটি ডিফারেন্স হচ্ছে এই জায়গায় যে 1 কেজি বা 1000 গ্রাম দ্রাবকে যে পরিমাণ মোল
দেখি তো, ঠিক আছে, যে পরিমাণ মোল দ্রব দ্রবীভূত থাকবে, 1 কেজি দ্রাবকে যে পরিমাণ মোল দ্রব দ্রবীভূত থাকবে তাকে সেই দ্রাবকের মোলারিটি বলে। তাকে সেই দ্রাবকের কি বলা হয়? মোলারিটি বলে। এই মোলারিটিকে প্রকাশ করা হয় ছোট হাতের m দিয়ে এবং তার একক হবে মোলাল। তার একক হবে মোলাল। তার একক কি হবে? ডাইরেক্ট বলবো মোলাল। তার একক কি হবে? মোলাল। ভাইয়া দুইটা যদি ক্ষার হয় তাহলে কি এটা হবে? হ্যাঁ ভাইয়া, দুইটা সমধর্মী হতে হবে। হ্যাঁ, এটা রিমো মেবি। আচ্ছা, রিমোকে একটা কথা বলবো, সেটা হচ্ছে যদি রিমো না, সবাই আমার কথা শোনো, এর আগে যেটা করাইছি সেটা যদি দুইটা ক্ষারও হইতো তাহলে সেম সূত্র করতে পারবা, বাট একটা ক্ষার একটা অ্যাসিড হলে তখন সেই সূত্রটা হবে না। আবার বলছি, সমধর্মী হতে হবে। সমধর্মী কি? দুইটা ক্ষার সমধর্মী না, আর দুইটা অ্যাসিড তাও সমধর্মী। আশা করি ক্লিয়ার হয়েছে, তাই না? আচ্ছা, এখন আমি তোমাকে বললাম, খেয়াল করে দেখো, তাহলে এটা সূত্র কি হবে আমাকে বলো। ছোট হাতের m দ্বারা প্রকাশ করতেছি, ডিভাইডেড বাই উপরে কি হবে আমাকে বলো। উপরে কি হবে? উপরে হবে দ্রবের মোল সংখ্যা। দ্রবের মোল মানে দ্রবের মোল, এটা বলতে পারো দ্রবের মোল সংখ্যা বলো। দ্রবের মোল সংখ্যা মানে হচ্ছে n দ্বারা, n আর কি, উপরে হবে n, নিচে কি হবে আমাকে বলো? দ্রাবকের আয়তন। এবং এই দ্রাবকের আয়তনটা কিসে থাকতে হবে? অবশ্যই কেজিতে থাকতে হবে। কেজিতে মনে রাখবা, এটা কেজিতে থাকতে হবে। আমি তোমাকে একটা ম্যাথ দিচ্ছি, ধরো একটা ম্যাথ দেখো, এটা মোলারিটির একটা ম্যাথ। সো মোলারিটির একটা ম্যাথ যদি আমি করতে চাই তাহলে কিভাবে ম্যাথ করবো দেখো। ফার্স্ট অফ অল বললাম 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড 100 গ্রাম দ্রবণে দ্রবীভূত 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড 100 গ্রাম দ্রবণে দ্রবীভূত থাকলে তার মোলারিটি কত? 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড 100 গ্রাম দ্রবণে দ্রবীভূত থাকলে তার মোলারিটি কত? আনসার দেখো সবাই। খেয়াল করে দেখো, আমি যখন m লিখলাম তখন আমি লিখলাম কি? দ্রবের মোল সংখ্যা। তখন আমি কি লিখলাম? দ্রবের মোল সংখ্যা, তাই না? তো দ্রবের মোল সংখ্যা কিভাবে বের করবো আমাকে খেয়াল করে দেখো। n ইকুয়াল টু কি? W/m না? সো W মানে কত? 20 বসাও, আর m মানে কত? 40। সো 20 ডিভাইড বাই 40 কত হবে? 0.5 হবে। সো 0.5টা বসাও এখানে, আর নিচে কার মান বসাতে হবে? দ্রাবকের আয়তন। সো দ্রাবকের আয়তনটা 100 থেকে কিসে কনভার্ট করতে হবে? কেজিতে। সো 1000 এ কনভার্ট করো। আচ্ছা, এটা দ্রবণ বলছে, এই জায়গায় ধরা খাই গেছো, আমি খেয়ালই করি নাই, এটা কিন্তু দ্রবণ বলছে, তা দ্রাবকের ভর বের করতে হবে না? তো দ্রাবকের ভর কিভাবে বের করবা? কারণ আমরা জানি দ্রবণ ইকুয়াল টু দ্রব প্লাস দ্রাবক, তাহলে আমি বের করতে পারি 120 গ্রাম হচ্ছে দ্রবণের ভর, সরি তোর কি বলতেছি, দ্রাবকের ভর। 100 থেকে 20 বাদ দিবা, ইকুয়াল টু কত? 80 গ্রাম। এই 80 গ্রাম হচ্ছে আমার দ্রাবকের ভর, তাহলে 80 গ্রাম লিখো। আবার এটাকে 1000 দ্বারা ভাগ করতে হবে, একটু কাজ আছে অ্যাকচুয়ালি। এখন এই 1000টা উপরে উঠে যাবে, যা আসবে সেটাই আনসার, যা আসবে সেটাই কিন্তু আনসার। তাহলে আনসার কত আসছে আমাকে বলো? 6.25 আসছে, 6.25 আসবে। এটা হচ্ছে মোলাল, 6.25 মোলাল। ওকে, 6.25 মোলাল। অথবা আরেকটা বলা যায়, মোলাল না বলে এটা বলতে পারো যে ভাইয়া এটা না বলে এটা বলতে পারো। মোলাল বলা যে কথা, মোল পার কেজি বলা সেম কথা। মোল পার কেজি না বলে মোলাল বলতে পারো, অথবা মোল পার কেজি বলতে পারো। আশা করি মাথায় ঢুকছে। হ্যাঁ, দ্রবণের বলছে তো সেজন্য হচ্ছে আমরা কি করলাম,
বের করে ফেললাম, ঠিক আছে ভাই। নিচে দ্রাবকের ভলিউম হবে না, হ্যাঁ লিখছি, এখন লিখছি। দ্রাবকের ভর কত আমাকে বলো, দ্রবণ থেকে দ্রব বাদ দিলে 80 গ্রাম পেয়ে গেছি। সো মোল পার কেজি হবে, কি হবে আমাকে বলো, মোল পার কেজি হবে। সো খেয়াল করে দেখো, 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড 100 গ্রাম দ্রবণে দ্রবীভূত থাকলে তার মোলারিটি বের করতে বলছে। ভাই মোলারিটি মানে কি, উপরে হচ্ছে দ্রবের মোল সংখ্যা, নিচে দ্রাবকের আয়তন। আবার বলছি, মোলারিটি মানে কি, উপরে দ্রবের মোল সংখ্যা, নিচে দ্রাবকের আয়তন। মোলারিটি আর মোলারিটির মধ্যে তফাৎটা কি? মোলারিটি যেটা র ছিল সেটা হচ্ছে 1 লিটার সলিউশনে যে পরিমাণ মোল দ্রব দ্রবীভূত থাকবে সেটা হচ্ছে মোলারিটি। আর মোলারিটি কাকে বলে, নিচে হচ্ছে দ্রাবকের আয়তন, অর্থাৎ 1 কেজি দ্রাবকে যে পরিমাণ মল দ্রব দ্রবীভূত থাকবে সেটা হচ্ছে মোলারিটি। তো নিচে কি হবে আমাকে বলো, 80 ডিভাইড বাই 1000, উপরে 0.5, তাহলে 6.25 মোল পার কেজি। কারণ এখানে দ্রাবকের আয়তন বের করতে হবে। আর 0.5 গ্রামটা কি ছিল আমার, 20 ডিভাইড বাই 40 কত হবে, 0.5 না, 0.5 মোল, ঠিক আছে। সো মোলারিটিতে তাহলে নাই, কি বলস তুই এটা? মোলারিটি কি দ্রাবকের হয়? হ্যাঁ ভাইয়া, মোলারিটি দ্রাবকের মোলারিটি দ্রাবকের। আচ্ছা এখন লিখছো তো সবাই, লিখছো, লিখে ফেলো তাড়াতাড়ি, লিখে ফেলো। আচ্ছা একটা কথা বলি, তোমরা পড়াশোনা না করলে অন্তত নোট হলে করবা। ধর ভালো লাগতেছে না, গান শুনে শুনে নোট করে ফেলিও। আবার গান শুনলে ক্লাস কেমন দেখবি সেটা একটা প্রশ্ন। আচ্ছা আচ্ছা, স্পেশালি ম্যাথ, আমি তখন কি করতাম, ম্যাথ করার সময় মিউজিক শুনতাম। মাথা কাজ না করলে কিছু করার নাই ভাই এখন। আচ্ছা লিখো লিখো, লিখাইছেন এটা। সো এটা ম্যাথ হয়ে গেছে, অন্তত নোট করবা প্লিজ, নোট করবা, বেশি বেশি নোট করবা। দেখো এখন আমি তোমাকে আরেকটা ম্যাথ দিচ্ছি, দেখো সেম মোলারিটির আরেকটা ম্যাথ। সেটা হচ্ছে কি, আমি বললাম 20 গ্রাম, দেখো 20 গ্রাম অ্যামোনিয়া 100 ml দ্রবণে দ্রবীভূত থাকলে মোলারিটি নির্ণয় করো। 20 গ্রাম অ্যামোনিয়া 100 ml দ্রবণে দ্রবীভূত থাকলে মোলারিটি নির্ণয় করো। 20 গ্রাম অ্যামোনিয়া 100 ml দ্রবণে দ্রবীভূত থাকলে মোলারিটি নির্ণয় করো। লিখছো রে সবাই? বা নোট তো করি তাও। আচ্ছা এটা নেটের কি খুব বাজে অবস্থা। আচ্ছা সবাই আমাকে একটা কথা বলো, এর আগে যে ম্যাথটা আমি করাইছি সেই ম্যাথটা কি 100 গ্রাম ছিল সেখানে? একটু আমাকে সবাই বলো তো, এর আগের ম্যাথটা কি 100 গ্রাম ছিল? মাহেরিয়ান সুলতানা আরশি, লাস্ট ফর্মুলাটা কোনগুলোর জন্য অ্যাপ্লিকেবল? বলতেছি। আমাকে একটা কথা বলো সবাই, এখানে আমি যখন এর আগে একটা ম্যাথ করেছি, এর আগের ম্যাথে কি 100 ml লিখছি নাকি 100 গ্রাম লিখছি? সবাই বলো, 100 ml লিখছি নাকি 100 গ্রাম লিখছি? আর ইফা তো ম্যাথ করেই দিছস, কি রে? যারা চিল্লাচ্ছ ওয়াইফাই গেছে গা, কারেন্ট গেছে গা, এগুলো বলার দরকার আছে? আরে মা, একশো গ্রাম লিখছি না, 100 গ্রাম, এটা হচ্ছে 100 ml, তাই না? সো দেখো একটা হচ্ছে, হ্যাঁ সবাই ঠিক আছে, ওকে ফাইন 100 গ্রাম লিখছি, ওকে। সো 100 গ্রাম লিখছি, এখন হচ্ছে 100 ml বলছে। দেখো খেয়াল করে দেখো, 100 ml থেকে 20 গ্রাম বলছে, তো 20 গ্রাম অ্যামোনিয়া 100 ml। এখন ভাই এটা হচ্ছে আমি কিভাবে ম্যাথটা করব? তো এখানে একটা জিনিস ক্লু দেওয়া থাকবে, সেটা হচ্ছে দ্রবণের ঘনত্ব দেওয়া থাকবে। দ্রবণের ঘনত্ব দেওয়া থাকবে, এই ঘনত্ব হচ্ছে আমার 1.2 গ্রাম পার মিলিলিটার। এটা হচ্ছে ক্লু। খেয়াল করে দেখো, আমরা জানি
ঘনত্বকে রো দ্বারা প্রকাশ করা হয়। রো ইকুয়াল টু কি m বাই v, রো ইকুয়াল টু কি m বাই v। সো রো ইকুয়াল টু m বাই v মানে রো মানে 1/2। m হচ্ছে কি আমাকে বলো, তার আণবিক ভর নাকি তার পারমাণবিক ভর? m হচ্ছে কি আমাকে বলো, m হচ্ছে কি ঘনত্ব যদি বলা হয় 1.2 গ্রাম পার লিটার, তাহলে m টা কি লিখতে পারি আমাকে বলো, রো ইকুয়াল টু m বাই v। তাহলে আমি এখানে m টা বের করতে পারবো। স্যার বুঝো নাই, m হচ্ছে আমার ভরটা বের করতে পারবো, আর v টা কত 100। খেয়াল করে দেখো 1.2 হচ্ছে গ্রাম পার মিলিলিটার, আর এখানে হচ্ছে 100 ml, তাই না? খেয়াল করে দেখো আমি যখন m টা বের করব, তাহলে আমি বলতে পারি কি 100 ml ইনটু কি হবে 1.2 গ্রাম হবে, নিচে কি হবে ml হবে। সো আমি ml কাটাকাটি করতে পারবো, ইকুয়াল টু কত লিখতে পারবো 120 গ্রাম লিখতে পারবো। এখন আমরা যেটা পাইছি 120 গ্রাম, এটি কিসের? এটা হচ্ছে দ্রাবকের ভর। এটা কি দ্রাবকের ভর নাকি দ্রবণের ভর? এটা কিন্তু আবার দ্রবণের ভর পাইছি, এটা একটা সমস্যা হইছে আবার। 120 গ্রাম কিন্তু দ্রবণের ভর। গ্রাম কিন্তু কি দ্রবণের ভর, বুঝা গেছে? 120 গ্রাম যদি দ্রবণের ভর থাকে, 20 গ্রাম হচ্ছে আমার দ্রবের ভর। খেয়াল করে দেখো দ্রবের ভর কত, 20 গ্রাম, দ্রবণের ভর কত 120 গ্রাম। তাহলে আমি লিখতে পারি দ্রাবকের ভর কত, দ্রবণ থেকে দ্রব বাদ দিলে কত আসবে আমাকে বলো 100 গ্রাম। আবার এটাকে কেজিতে কনভার্ট করতে হবে, কারণ আমরা জানি মোলারিটি মানে কি m, উপরে কি থাকবে, উপরে কি থাকবে মোল সংখ্যা থাকবে। মোল সংখ্যা মানে কি n = w/m। তাহলে 20 লিখলাম, আর এখানে কি লিখলাম 17 লিখলাম। সো লিখো 20 / 17, নিচে কি হবে আমাকে বলো, নিচে কি হবে বল না। 100 কে 1000 দ্বারা ভাগ করলাম, শেষ যা আসবে সেটাই आंसर। সো ক্যালকুলেশন করলে आंसर কত আসবে 11.76 মোলার। সবাই একটু লিখে নাও, এরপর আমি জিনিসটা আবার বলতেছি। খুবই সিম্পল একটা ইস্যু, সেটা হচ্ছে কি 100 ml দ্রবণ বলছে না, সো দ্রবণটাকে এই 100 ml টাকে গ্রামে কনভার্ট করতে হবে। সো বলছে দ্রবণের ঘনত্ব কত 1.2 গ্রাম পার মিলিলিটার। সো 1.2 গ্রাম কোথায়, এই জায়গায়। সো রো ইকুয়াল টু m বাই v। m হচ্ছে আমার দ্রবণের ভর। দেখো এই m টা কি, এটা হচ্ছে দ্রবণের ভর, আর 100 ml টা কি দ্রবণের আয়তন, আর এটা কি দ্রবণের ঘনত্ব। তাহলে 100 এর সাথে 1.2 গুণ করলে কত আসে 120 আসে দ্রবণের ভর। আর m হচ্ছে কি আমার আণবিক ভর। আণবিক ভর মানে ভর আর কি দ্রবণের ভর। তো ভর পড়তে পাইছি 100 গ্রাম, বাট আমাকে বের করতে, সরি 100 গ্রাম না 120 গ্রাম, বাট আমাকে বের করতে বলছে দ্রাবকের ভর। কেন? কারণ মোলারিটি মানে নিচে দ্রাবকের ভর থাকবে। সো দ্রাবকের ভর কিভাবে বের করব, 120 পাইছি দ্রবণের ভর, দ্রব থেকে বাদ দিলাম, তাহলে 100 গ্রাম। এই 100 গ্রামকে আবার কেজিতে কনভার্ট করলাম, ওকে ফাইন। এবারে 20 / 17 টা কি আবার, এটা মোল সংখ্যা। মোল সংখ্যা কিভাবে বের করে, n = w/m। w কত দেওয়া ভর ডিভাইড বাই আণবিক ভর, অ্যামোনিয়া 17। সো আশা করি এটাও ক্লিয়ার। সবাই বলো ক্লিয়ার কিনা, ক্লিয়ার? ঘনত্ব ব্যতীত অন্য কোনো ক্লু থাকতে পারে না? ঘনত্ব ব্যতীত অন্য কোনো ক্লু থাকলো বের, মানে অন্য কোনো ক্লু থাকবে না, কারণ বের করতে পারবে না ঘনত্ব যদি দেওয়া না থাকে। দেখো এটা যদি গ্রামে দেওয়া থাকতো আমিও পারতাম তুমিও পারতাম খুব ইজিলি, ঘনত্বের মারে বাপ। এখন কথা হচ্ছে ঘনত্বের দরকারটা কি, যেহেতু ml দেওয়া আছে। এখন তোমার যদি ml জায়গায় যদি গ্রাম দেওয়া থাকে, ঘনত্ব দরকারই নেই। এটাই 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 কথা বুঝা গেছে? সো দেখো এখন আশা করি বুঝা গেছে। ওকে, তা এখন দেখো এর পরবর্তী ম্যাথটা দেখো। সরি আই ইউজড এ স্ল্যাং না স্যার, আপনি গালি দিয়েছেন। আচ্ছা খেয়াল করে দেখো এখন পর্যন্ত কি ম্যাথ হয়ে গেছে আমাদের। এখন খেয়াল করে দেখো এই পর্যন্ত কি, এরপরে কি ম্যাথ দেখবো। আচ্ছা এখানে আমার নেটের কানেকশন ইস্যু 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 নেট কানেকশন ইস্যু, সবার নেট কানেকশন ইস্যু না, ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা ভাই এখন পড়বো নরমালিটি। নরমালিটি পড়ার আগে অনেক ইন্টারেস্টিং পড়া আছে, সেটা হচ্ছে তুল্য সংখ্যা। তুল্য সংখ্যা কয়জনের পড়ছো এখানে আমাকে বলো। এখন আমরা নেক্সট টপিক যাচ্ছি তুল্য সংখ্যা। তুল্য সংখ্যা পড়তে হবে আমরা এখন আগামী ক্লাসে এবং আজকের ক্লাসে সহ তুল্য সংখ্যা, তুল্য ভর, তারপর হচ্ছে গ্রাম তুল্য সংখ্যা, এগুলো সবকিছু পড়তে হবে।
এগুলো সবকিছু পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, সো এখন খেয়াল করে দেখো সেটা হচ্ছে, দেখো সো তুল্য সংখ্যা কি আমাকে ফার্স্ট অফ অল বলো। তুল্য সংখ্যা হচ্ছে, তুল্য সংখ্যা কিন্তু ভ্যারি করে, কিসের উপরে ভ্যারি করে? ফার্স্ট অফ অল ধাতুর তুল্য সংখ্যা। কি কি তুল্য সংখ্যা বের করতে হয় দেখো, ফার্স্ট অফ অল ধাতুর তুল্য সংখ্যা বের করতে হয়। আচ্ছা, তুল্য সংখ্যা কেন বের করতেছি একটু পরে বুঝবা, মানে একটু পরে বলতে নেক্সট ক্লাসে বুঝবা। এটা নেক্সট ক্লাস কিন্তু পরশুদিন রাত 8টায়, তাই না? সরি, রাত 8টায় না, বিকাল 4:50। ধাতুর তুল্য সংখ্যা, অধাতুর তুল্য সংখ্যা। নিচে কি থাকবে আমাকে বলো? জারকের তুল্য সংখ্যা, মানে জারক পদার্থের। আচ্ছা, এখানে আরেকটা বাদ গেছে, একটু লিখে রাখো, লবণের তুল্য সংখ্যা বাদ গেছে। এগুলো বের করা শিখতে হবে এখন। এরপর নিচে কি হবে? বিজারকের তুল্য সংখ্যা। কারণ এরপর টপিক হচ্ছে নরমালিটি। সো নরমালিটি শেখার আগে A to Z এগুলো মুখস্থ করতে হবে। মুখস্থ বলতে এগুলো বেসিক ক্লিয়ার করে ফেলতে হবে, এগুলো বেসিক একদম ক্লিয়ার করে ফেলতে হবে। ধাতুর তুল্য সংখ্যা কিভাবে বের করে? ধাতুর তুল্য সংখ্যা কিভাবে? এটা কি ইলেকট্রোকেমিস্ট্রিটার মতই? ওফ, খেয়াল দেখো, ধাতুর তুল্য সংখ্যাতে আসো। তোমাদের কমেন্ট পড়ার পর মাথার মন চাচ্ছে তোমাদের বাসায় গিয়ে দুটো থাপ্পড় দিয়ে আসি। তোদের নেট প্রবলেম, তোদের এই প্রবলেম, এগুলো আমার বলে লাভ আছে? আমি কি করতে পারি আমরা বলতো একটু? আমি কি করতে পারবো ভাই? এখন তুই যদি 1000 কমেন্টও করস ভাই, নেট প্রবলেম, এখন কি করতে পারি আমি? নেট প্রবলেম হলে বেরিয়ে যাবো ভাই, এখানে কি জন্য যে বিরক্ত বোধ করো তোমরা? আসলে এসে পরিবেশ নষ্ট করো, ফাজেল পোলা ভাই। দেখো ধাতুর তুল্য সংখ্যা ক্লিয়ার করে। ফার্স্ট অফ অল ধাতু হচ্ছে, ধাতুর যোজনী তার তুল্য সংখ্যা। ধাতুর যোজনী হচ্ছে তার তুল্য সংখ্যা। আবার বললাম, ধাতুর যোজনী হচ্ছে তার তুল্য সংখ্যা। স্যার কিচ্ছু বুঝি নেই, এটা বলার দরকার নেই, তুমি বুঝবা না। দেখো সোডিয়ামের তুল্য সংখ্যা কত? সোডিয়াম ইলেকট্রন কয়টা ত্যাগ করতে পারে? ধাতু কি ইলেকট্রন গ্রহণ করে নাকি ত্যাগ করে? ধাতু ইলেকট্রন গ্রহণ করে নাকি ত্যাগ করে? ধাতু ইলেকট্রন ত্যাগ করে। সোডিয়াম প্লাসে পরিণত হয়, সো তার ইলেকট্রন ত্যাগ করে কয়টা? একটা। আচ্ছা, সেই ইলেকট্রন ত্যাগ কেন করে? অষ্টক পূরণ করার জন্য। সোডিয়ামের লাস্ট ইলেকট্রন কয়টা আছে? 2 8 8 না, তোর বাড়ি আর আমার বাড়ি 2 8 8 এবং 1, 8 2 10 10 এবং 11। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11। এই একটা যদি ত্যাগ করতে পারে তাহলে সে অষ্টক পূরণ করলো না? লাস্ট ছিল 8টা ইলেকট্রন, অষ্টক পূরণ করার জন্য সে একটা ইলেকট্রন ত্যাগ করে। এখন এই যে একটা ইলেকট্রন ত্যাগ করো, সেটা হচ্ছে তার যোজনী না? কারণ যোজনী মানে কি? সে অষ্টক পূরণ করার জন্য সে যত ইলেকট্রন গ্রহণ করলো বা ত্যাগ করলো সেটা হচ্ছে তার যোজনী। আর এখানে যোজনীটি হচ্ছে তার তুল্য সংখ্যা। ডান এন্ড ডাস্টেড। তোমাকে কিছু লাক্স করে ম্যাগনেসিয়ামের তুল্য সংখ্যা কত? তুমি বলবো 2। কেন ভাই? কারণ ম্যাগনেসিয়ামের লাস্টে কত আছে আমাকে বলো? 2 8 এবং 8 2 8 2। ম্যাগনেসিয়ামের যোজনী কত? 2। যোজনী তার তুল্য সংখ্যা। সেক্ষেত্রে ম্যাগনেসিয়াম দুটো ত্যাগ করে ম্যাগনেসিয়াম 2+ আয়নে পরিণত হয়। ঠিক সেম ভাবে আমাকে যদি বলে অ্যালুমিনিয়ামের তুল্য সংখ্যা কত? 3। পারবো এগুলা? জিঙ্কের তুল্য সংখ্যা কত? জিঙ্ক একটা ধাতু না? 2। পারবে এগুলা? আশা করি ক্লিয়ার। ওকে, সো তুল্য সংখ্যা ধাতুর ক্ষেত্রে কিরকম? সে যত ইলেকট্রন গ্রহণ করে, ত্যাগ করে, তার তুল্য সংখ্যা ততটুকু। এরপর আসে অধাতুর তুল্য সংখ্যা। অধাতুর তুল্য সংখ্যা কোথায় আসবে পরে? অধাতুর তুল্য সংখ্যা। অধাতুর তুল্য সংখ্যা হচ্ছে অধাতুর যোজনী। অধাতুর যোজনী ইনটু পরমাণুর সংখ্যা। আচ্ছা, ধাতু অধাতু ছিল তো। ধাতু হচ্ছে লাস্টে আম থাকলে সেটা ধাতু বলা হয় নরমালি, আর অধাতু হচ্ছে যেমন ধর আমি যদি বলি হাইড্রোজেন,
কেউ যদি আস্ক করে হাইড্রোজেনের তুল্য সংখ্যা কত, তুমি বলবা হাইড্রোজেনের যোজনী কত 1 × 2 = কত হবে 2। তুমি যদি বলো অক্সিজেনের তুল্য সংখ্যা কত, তাহলে অক্সিজেনের যোজনী কত 2 * কত হবে 2। পরমাণুর সংখ্যা কয়টা, 2টা না, তো 2 2 কত হবে 4 হবে। আশা করি বোঝা হয়ে গেছে, তাই না? এবার আসি জারক পদার্থের তুল্য সংখ্যা। আচ্ছা লবণের তুল্য সংখ্যা আসি। লবণের তুল্য সংখ্যা খেয়াল করে দেখো। লবণের তুল্য সংখ্যা হচ্ছে ক্যাটায়নের, খেয়াল করে দেখো, ক্যাটায়নের স্যার কিচ্ছু বুঝি নাই। ধরো তোমাকে বলছে, আচ্ছা আমি লবণের তুল্য সংখ্যা এখানে অ্যাসিড এবং ক্ষার লিখি নাই কেন? কষ্ট করে একটু লিখে ফেলো, এগুলো লিখে নাই, অ্যাসিড এবং ক্ষার লেখা হয় নাই। জারক বিজারক লিখছি, ধাতু লিখছি, বাট অ্যাসিড এবং ক্ষার লিখে নেই। লবণের কথা মনে হতে অ্যাসিডের কথা মনে পড়ছে। দেখো লবণ কোনটা কোনটা, দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইড। আচ্ছা অ্যালুমিনিয়াম ক্লোরাইড কেন লবণ? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কি ক্ষার না? ক্ষার লবণের সাথে বিক্রিয়া করে নাকি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে? অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে। অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে আমাকে বলো? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাথে অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি হবে? AlCl3 প্লাস লাস্টে কি হবে? পানি হবে। সেখানে ক্লোরিন কয়টা? 3টা। আবার OH কয়টা? 3টা না, এখানে 4টা। একটা কাজ করো, এখানে 3টা এবং 4টা, সেখানে 2 দিতে হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা এগুলো সমতকরণ করার দরকার নেই। সমতকরণ করলে এখন মাথা খারাপ হয়ে যাবে। সমতকরণ আমি তোমাকে শেখাবো। সমতকরণ কিন্তু আমাদের ট্রিক্স আছে। তুমি খেয়াল করে দেখো, অ্যালুমিনিয়াম ক্লোরাইড কিন্তু একটা লবণ। সো লবণ যখন আসছে, লবণের ক্ষেত্রে কি হয় সেটা হচ্ছে ভাই চার্জের সমষ্টি বের করতে হয়। চার্জের সমষ্টি কিভাবে বের করবেন? এটাকে ভাঙলে কি আসে আমাকে বলো? Al3+ এবং 3 ক্লোরিন মাইনাস। সবাই জানো এটা। সো আমি এটাকে সুন্দর করে একটু গুছিয়ে লিখি। ডাস্টার কই গেল? দেখো সুন্দর করে একটু গুছিয়ে লিখি। সো অ্যালুমিনিয়াম ক্লোরাইড না এটা, খেয়াল করে দেখো, এটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড। সো এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড যে লিখলাম, এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে ভাঙলে কি আসে আমাকে বলো? Al3+ আসে, আর হচ্ছে 3Cl- আসে। তো বলা হচ্ছে ক্যাটায়নের টোটাল চার্জের সমষ্টি কয়টা চার্জ আছে? 3টা। তাহলে তার তুল্য সংখ্যা কত হবে? 3। ঠিক একইভাবে আমাকে যদি বলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, আগে ফার্স্ট একটা ভাঙবো। ম্যাগনেসিয়াম কি আসে? 2+ আসে, বাকিটা কি 2 ক্লোরিন মাইনাস। সাপোজ টোটাল চার্জের সমষ্টি তাহলে কত আছে? চার্জ কয়টা? 2টা। তাহলে তুল্য সংখ্যা কত? 2। ঠিক একইভাবে আমাকে যদি বলে অ্যালুমিনিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম যোজনী কত? 2 না 3। সালফেটের যোজনী কত? 2। এটাকে ভাঙলে কি আসে? অ্যালুমিনিয়াম 3+ আসে, অ্যালুমিনিয়াম যোজনী 3। আর এখানে কয়টা অ্যালুমিনিয়াম? 2টা। সো অ্যালুমিনিয়াম 2টা আছে, তাহলে একটা অ্যালুমিনিয়ামে কয়টা চার্জ আছে? 3টা। 2টাতে কয়টা হবে? 6টা। তাহলে অ্যালুমিনিয়াম সালফেটের তুল্য সংখ্যা কত হবে? 6। এটা কারা কারা বুঝতেছেন আমাকে একটু বলো। তাহলে অ্যালুমিনিয়াম সালফেটের তুল্য সংখ্যা কত হবে? 6। এরপর আমি যদি বলি অ্যালুমিনিয়াম নাইট্রেট, নাইট্রেট যোজনী কত? 1। অ্যালুমিনিয়াম যোজনী কত? 3। তাহলে এখানে কি হবে? অ্যালুমিনিয়াম কয়টা আছে? একটা আছে নাকি 2টা আছে? খেয়াল করে দেখো তো, একটা আছে। তার তুল্য সংখ্যা কত হবে? 3। বুঝে গেছে এটা? আশা করি বোঝা গেছে। এরপর আমি তোমাকে যদি বলি ক্যালসিয়াম কার্বনেট, কার্বনেটে কিন্তু একটা ক্ষার হিসেবে, ক্যালসিয়াম কার্বনেট বা ম্যাগনেসিয়াম কার্বনেট বললাম, এগুলি কিন্তু লবণ হিসেবে কাজ করে। ক্যালসিয়াম কার্বনেট অনেক জায়গায় ক্ষার হিসেবে কাজ করতে পারে, তবে নর্মালি ক্যালসিয়াম কার্বনেট কি ক্যালসিয়াম 2+ না, তো তার তুল্য সংখ্যা কত হবে? 2। এরপরে যদি বলি ম্যাগনেসিয়াম কার্বনেট, অ্যালুমিনিয়াম কার্বনেট যদি বলি, অ্যালুমিনিয়াম কার্বনেট খেয়াল করে দেখো, অ্যালুমিনিয়াম যোজনী কত? 3। কার্বনেট যোজনী কত? 2। কার্বনেট লিখছো, এখানে কিন্তু ম্যাগনেসিয়াম যোজনী 2, কার্বনেট যোজনী 2, 2 2 কিন্তু কাটাকাটি গেছে। অ্যালুমিনিয়াম যোজনী কত? 3। কার্বন যোজনী কত? 2। এভাবে করে লিখতে হয়, ব্র্যাকেট দিতে হবে। বুঝতে পারছো ভাইয়া? এখন এইটা তুল্য সংখ্যা কত হবে? এটা লবণ না একটা, তুল্য সংখ্যা কত হবে বলো? 2Al3+ না,
তাহলে একটা অ্যালুমিনিয়ামে কয়টা চার্জ আছে? 3টা। তাহলে কত হবে? 6টা। 3 × 2 6। তাহলে অ্যালুমিনিয়াম কার্বনের তুল্য সংখ্যা কত? 6। ম্যাগনেসিয়াম কার্বনের তুল্য সংখ্যা কত? 2। ক্যালসিয়াম কার্বনের তুল্য সংখ্যা কত? 2। আশা করি লবণের তুল্য সংখ্যা তোমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আশা করি ক্লিয়ার, তাই না? আচ্ছা, এর পরবর্তীতে আসতেছি অ্যাসিড। অ্যাসিডের ক্ষেত্রে তুল্য সংখ্যা কত হবে? অ্যাসিড হচ্ছে সে যতটা প্রোটন দান করতে পারে ঠিক ততটা তার তুল্য সংখ্যা। ধর আমি বললাম HCl, আর আমি HCl তো আজীবন হচ্ছে একটাই প্রোটন দান করতে পারে, তাহলে তার তুল্য সংখ্যা কত? 1। আমি যদি বলি এখন নাইট্রিক অ্যাসিড, আমি যদি এখন বলি H2SO4, তার তুল্য সংখ্যা কত হতে পারে বলো? 2H+। আর আমি যদি বলি H+ NO3-, H2SO4 এর তুল্য সংখ্যা কত আমাকে বলো? দুটো প্রোটন দান করতে পারে, তার তুল্য সংখ্যা কত হবে? 2। আর এটা তার তুল্য সংখ্যা কত হবে? 1। মাত্র একটা প্রোটন দান করতে পারে। আর এখানে তার প্রোটন দান করতে পারে কয়টা? একটা। সো সালফিউরিক অ্যাসিড তুল্য সংখ্যা 2টা, নাইট্রিক অ্যাসিড তুল্য সংখ্যা 1টা, আর HCl এর তুল্য সংখ্যা মানে অ্যাসিড হচ্ছে যতটা প্রোটন দান করতে পারে। এখন আসি ক্ষার। ক্ষার ক্ষেত্রে একদম সেম, সে কয়টা ক্ষার কয়টা OH জেনারেট করতে পারে? ধর আমি বললাম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, সে 2টা OH জেনারেট করতে পারে, তার তুল্য সংখ্যা কত? 2। ঠিক আছে, কিভাবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কয়টা OH দান করতে পারে? 3টা, তার তুল্য সংখ্যা কত? 3। সোডিয়াম হাইড্রোক্সাইড কয়টা OH জেনারেট করতে পারে? একটা, সো 1। আর বুঝতে হবে? শেষ। এখন আসি জারকের তুল্য সংখ্যা, এরপর আসি বিজারকের তুল্য সংখ্যা। বিজারকের তুল্য সংখ্যা আর জারকের তুল্য সংখ্যা। এখন আসি জারকের তুল্য সংখ্যা আর বিজারকের তুল্য সংখ্যা। তো দেখো জারকের তুল্য সংখ্যা খেয়াল করে দেখো। জারক হচ্ছে কি? আচ্ছা, এই চ্যাপ্টারে জারক কারা কারা আছে একটু খেয়াল করে দেখো। জারক হচ্ছে এগুলো একটু লিখে নাও, এগুলো নিয়ে অনেক পড়া আছে। K2Cr2O7, KMnO4, আস্তাগফিরুল্লাহ, K2Cr2O7, KMnO4। আচ্ছা দেখো, ক্লাসের শেষে কিন্তু গল্প করবো, দরকার হলে জুমে ডেকে গল্প করবো, সমস্যা আছে? গল্প করবো তোমরা সবাই। K2Cr2O7, KMnO4, কপার সালফেট, লাস্ট হচ্ছে ফেরিক ক্লোরাইড। খুব ইজি এগুলা। দেখো এই চ্যাপ্টারটা কিন্তু ইন্টারেস্টিং পার্ট আছে জারণ বিজারণ সমাধান। আজকে অনেক ট্রিক্স দেখাইতাম, তবে আজকে অনেক লেট হয়ে যাচ্ছে, দেখাতে পারবো না। এই চ্যাপ্টার নিয়ে কিন্তু অনেক ভালো ভালো পড়া আছে। খেয়াল করে দেখো সবগুলো জারক। মনে রাখবা, জারক যতটা ইলেকট্রন গ্রহণ করে ঠিক ততটা তার তুল্য সংখ্যা। ঠিক ততটা তার তুল্য সংখ্যা। একটু কষ্ট করে লিখো তো, জারক যতটা ইলেকট্রন গ্রহণ করে ঠিক ততটা তার তুল্য সংখ্যা। জারক কোনটা? K2Cr2O7। আচ্ছা, সে জারক বুঝলা কেমনে? আচ্ছা, জারক মানে কি? হোয়াট ইজ জারক? যে ইলেকট্রন গ্রহণ করে তাকে জারক বলা হয়। জারক বিজারক কিন্তু আমরা এখনো পড়াই নাই। আমরা এখনো কি জারক বিজারক পড়াইছি? আমরা এখনো জারক বিজারক পড়াই নাই। একটু খেয়াল করো, জারক বিজারকটা শেষ করে এবার ক্লাসটা শেষ করে দিব। একটু খেয়াল করে দেখো, জারক বিজারক শেষ করলে ক্লাস শেষ করে দিব। জারক যত ইলেকট্রন গ্রহণ করবে ঠিক ততটা তার তুল্য সংখ্যা। দেখো এটাকে যদি আমি ভাঙ্গি লিখি, ফার্স্ট অফ অল খেয়াল করে দেখো এটা আসলে কিভাবে ইলেকট্রন গ্রহণ করে। Cr2O7 2- না? আচ্ছা আমাকে বলো ক্রোমিয়ামের স্থিতিশীল আয়ন কত? Cr3+। খেয়াল করে দেখো Cr2O7 2- থেকে Cr3+ এ যাচ্ছে। এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা বের করো তো, 2x না? ক্রোমিয়াম বের করো 2x মাইনাস কত হবে? 14 ইকুয়াল টু কত হবে? -2। তাহলে আমি বলতে পারি 2x ইকুয়াল টু কত হবে? 12 হবে। আর x ইকুয়াল টু কত হবে? +6 হবে। তো +6 থেকে সে কিসে পরিণত হচ্ছে আমাকে বলো? +3 তে পরিণত হচ্ছে। +6 থেকে +3 তে পরিণত হলে সে নিশ্চয়ই ইলেকট্রন কি করছে? গ্রহণ করছে। কেন? কারণ জারক সবসময় ইলেকট্রন গ্রহণ করে। প্রশ্ন হচ্ছে সে কয় ইলেকট্রন গ্রহণ করছে? +6 থেকে +3 দিকে সে ইলেকট্রন গ্রহণ করছে কিন্তু 3টা। কিন্তু এখানে ক্রোমিয়াম আছে কয়টা? 2টা। সো +6 থেকে +3 তে আসতে একটা ক্রোমিয়াম যদি 3টা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে +6 থেকে +3 তে আসতে 2টা ক্রোমিয়াম 6টা ইলেকট্রন গ্রহণ করবে। তার তুল্য সংখ্যা কত হবে? 6। ঠিক একইভাবে KMnO4 এর তুল্য সংখ্যা কত? KMnO4 এর তুল্য সংখ্যা খুবই সিম্পল। এখানে লিখলা MnO4 মাইনাস, তার স্থিতিশীল আয়ন কত? এগুলো আমি পড়াবো, এগুলো আমরা যখন সমাধান আসবে তখন পড়াবো। MnO4 মাইনাস থেকে সে Mn2+ এ পরিণত হয়েছে। তার তুল্য সংখ্যা কত? ম্যাঙ্গানিজের তুল্য সংখ্যা কত? তুল্য সংখ্যা না, জারণ সংখ্যা -8।
ইকুয়াল টু কত হবে -1, সো x ইকুয়াল টু কত হবে +7। সো +7 থেকে সে কিসে পরিণত হচ্ছে +2 তে পরিণত হচ্ছে, তাহলে নিশ্চয়ই সে 5টা ইলেকট্রন গ্রহণ করছে। তো তুল্য সংখ্যা কত 5। এখানে ম্যাঙ্গানিজ একটা সেজন্য 5টা হয়েছে, দুইটা হলে 10টা হইতো। এটা যারা বুঝো নাই এটা আবার জানান বিজারণ আমরা আসবো। ঠিক আছে, কিভাবে কপার সালফেটের তুল্য সংখ্যা কত একটা, ফেরিক ক্লোরাইডের তুল্য সংখ্যা কত তাও একটা। স্যার কিভাবে একটু দেখান তো। সব দেখাবো বলতেছি না, সব দেখাবো স্যার। কপার সালফেটের তুল্য সংখ্যা বের করুন। দেখো কপার সালফেটকে ভাঙলে কি আসে আমাকে বলো, কপার 2+ আসে। কপার 2+ কিন্তু কপার প্লাসে পরিণত হয় জানো। ও স্যার কপার প্লাসে পরিণত হয়, কপার +1 এ পরিণত হয়, +2 থেকে +1 এ গেছে, নিশ্চয়ই সে একটা ইলেকট্রন গ্রহণ করছে। এগুলো পড়াবো জারাম বিজারণ পড়ালে পড়াবো, জারাম বিজারণ পড়া দিলে ভালো হতো না। তার তুল্য সংখ্যা কত হবে 1। ঠিক আছে, কিভাবে ফেরিক ক্লোরাইড মানে Fe3+, সে Fe3+ থেকে সে পরিণত হয়েছে Fe2+ এ। আচ্ছা কিভাবে পরিণত হয় সেটা বুঝবা, তাহলে নিশ্চয়ই সে একটা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে Fe2+ এ পরিণত হয়েছে। তাহলে ফেরিক ক্লোরাইডের তুল্য সংখ্যা 1, কপার সালফেটের তুল্য সংখ্যা 1, KMnO4 কত 5 আর K2CR7 কত 6। সো লবণ গেল, অ্যাসিড গেল, জারক গেল, বিজারক যায় না এখনো কিন্তু বিজারক বাকি আছে। যতগুলো বিজারক আছে সবগুলো লিখো, বিজারকগুলো লিখে ফেলি। দেখো বিজারক কারা কারা আছে, দেখো এই চ্যাপ্টারে বিজারক কারা কারা আছে, বিজারক কাদেরকে নিয়ে পড়তে হবে। ফার্স্টে H2S পড়তে হবে, H2O2 অবশ্য জারক বিজারক হিসেবে কাজ করে। আরেকটা পড়তে হবে তোমার পটাশিয়াম আয়োডাইড, এটাও কিন্তু জারক বিজারক হিসেবে কাজ করে, তবে মেইনলি বিজারক লিখবা। আর এরপর আরেকটা আছে হচ্ছে তোমার FeSO4, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং লাস্টে আছে Na2S2O3। শুধুমাত্র পুরা এইটার মধ্যে এটা এক্সেপশনাল, কারণ আমরা যদি বিজারক হচ্ছে, বিজারকের তুল্য সংখ্যা কিভাবে বের করে জানো, বিজারক যতটা ইলেকট্রন গ্রহণ করে, লিখো পাশে দিয়ে লিখে রাখো, এটা লাস্ট পড়া। বিজারক যতটা ইলেকট্রন গ্রহণ করে ঠিক ততটা তার তুল্য সংখ্যা। সরি গ্রহণ না, ত্যাগ করে। উফ কি ভুল করলাম আমি। ঠিক আছে, Fe2+ সে একটা ইলেকট্রন ত্যাগ করে সে পরিণত হচ্ছে Fe3+ এ, জানো সেটা। এগুলো পড়বা আস্তে আস্তে, তুমি লিখে রাখো আপাতত, এগুলো তুমি পড়বা। O2 2- দুইটা ইলেকট্রন ত্যাগ করে, স্যার এগুলো আমি কিচ্ছু বুঝতেছি না, O2 তে পরিণত হয়। এগুলো তুমি আস্তে আস্তে বুঝবা। ঠিক আছে, আমি তোমাকে একটা কথা বলি, এগুলো তুমি জাস্ট এমনি লিখে রাখিও না, এগুলো এটা লিখছো সবাই, এটা লিখে নাও। এগুলো তুমি এখন লিখলেও বুঝবা না কিছু, কারণ এগুলো জারক বিজারণে পড়াবো। তো একটা কাজ করো, আমি তোমাকে একটা কথা বলতেছি, এগুলো তুমি একটা খালি রাখবা। আজ থেকে 15-20 দিন পরে, আজ থেকে 15-20 দিন পরে আমরা এগুলো যখন বিস্তারিত আলোচনা করবো, কোথায় জারণ বিজারণ সমতাকরণে, অথবা জারণ বিজারণ সমতাকরণের ম্যাথে, অথবা জারণ বিজারণের আয়ন ভিত্তিকরণ সমতা যেগুলো আছে সেগুলোতে আমরা যখন আলোচনা করবো, তখন তুমি এগুলো বুঝবা। সো এখন একটা কাজ করো, এখন আমি 1000 ইকুয়েশন লিখে দিলে হবে না, তুমি একটা কাজ করো, পেজটা খালি রাখিও, হালকা 3-4 লাইন খালি রাখো। এখানে লিখে রাখো এটা হচ্ছে S2 দুইটা ইলেকট্রন ত্যাগ করে, বা দুইটা ইলেকট্রন সে গ্রহণ করে, আর এখানে সেম দুইটা, তার তুল্য সংখ্যা 2, আর এখানে কত 1, এখানে 1 নাকি এটা। আচ্ছা এটা আমি 1 কিনা দেখি তো, I মাইনাস গ্রহণ করে সে পরিণত হয় I2 তে। সো এখানে 2I2, তাহলে আনসার হবে এটাও কিন্তু 2 হবে, এটাও 2 হবে, এটা হবে তোমার Fe2+ থেকে Fe3+, এটা 1 হবে, এটা 1 হবে। তারপর আমি আরেকবার চেক করে দেখি, দেখো H2S মানে, কারণ আমাকে চেক করতে হয়, এটা চেক করে, ওকে ফাইনটা 2 ঠিক আছে, ওকে এটা ঠিক আছে, এটা 2 হবে, এটা 2 হবে। FeSO4, হ্যাঁ FeSO4 Fe2+ থেকে Fe3+ এ গেছে, ওকে ফাইন, ওকে ঠিক আছে, ওকে ফাইন। জাস্ট এতটুকু লিখে রাখো, শেষ। সো আমাদের পড়া আজকে এখানে শেষ। এতটুকু লিখে রাখো যে এগুলো তার তুল্য সংখ্যা, এগুলি কি তার তুল্য সংখ্যা। ওকে ফাইন, তাহলে আজকে ক্লাস এতটুকু শেষ। তোমরা সবাই একটু নোট করবে ভালোভাবে, আর হচ্ছে ভালোভাবে পড়বে আর কি। সো এটা কেন পড়াইছি, নরমালিটি পড়ার জন্য। নেক্সট ক্লাসে আমরা কি পড়বো, নরমালিটি পড়বো। নেক্সট ক্লাসে কি পড়বো, নরমালিটি পড়বো। সো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা। ওকে।